সাব্বির ভাই জয়েন করেছেন আমাদের সাথে। স্যার, আসসালামু আলাইকুম। এই আচ্ছা, ওস্তাদ। বাকিরা একটু নিজেদেরকে মিউট করে রাখে, ঠিক আছে? একটু নিজেদেরকে মিউট করে রাখে, থ্যাংক ইউ। স্যার, আমাকে যদি শুনতে পেয়ে থাকেন, আসসালামু আলাইকুম। আমি জানি না আসলে উনি আমাকে এখনো শুনতে পাচ্ছেন কিনা। উনি হয়তোবা আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন। এবং আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে স্যার তো অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। আম, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। মোটামুটি 10 ক্রস করে গেছে, সবাই আশা করি জয়েন করে ফেলছেন আর কি। ওকে। আচ্ছা, আমাদের প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাসটা, এই সিলেবাসটাতে যে বেশ কিছু জিনিসপত্র আছে। তার মধ্যে আচ্ছা, আমরা কাইন্ডলি সবাই নিজেদেরকে একটু মিউট করে রাখি। এই যে জয়েন করার সময় যে নিজেদেরকে আনমিউট করছেন, এটার জন্য কিন্তু সবার সমস্যা হচ্ছে। একটু কাইন্ডলি নিজেদেরকে মিউট করে। আচ্ছা, আমি দেখি, আমি মিউট করে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে চ্যাটে লিখবেন। চ্যাটে লিখলেই আমি দেখতে পাবো। হ্যাঁ, আমি ওই যে ওই অপশনটা অফ করে দিয়েছি। আনমিউট হয়ে যে সবাই জয়েন হচ্ছে, আমি ওই অপশনটা অফ করে দিয়েছি। এখন থেকে সবাই মিউট হয়ে জয়েন হয়। ওকে। এখন আমরা মূল আলোচনায় ঢুকি যে আন্তর্জাতিক বিষয়াবলী আমাদের কত মাসের, তারপর আমরা কতটুকু টাইম এখানে বাজেট করব, তারপর প্রিলি এবং রিটেনের মধ্যে আমাদের কি কি মিল আছে, ঠিক আছে, এবং টোটাল আন্তর্জাতিকের প্রিপারেশনটা আমরা জার্নিটা আমরা কিভাবে শুরু করতে পারি। ফার্স্ট অফ অল, আন্তর্জাতিকে আমরা যখন প্রিলিমিনারি টেস্টের জন্য প্রস্তুতি নিব, প্রিলিমিনারিতে আন্তর্জাতিকের মূল মার্কস 20, আর লিখিততে আন্তর্জাতিকের মার্কস 100। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড অফ অল, এই যে 20 মার্কস, এই 20 মার্কস এর মধ্যে কিন্তু আমাদের দেখতে হবে যে কোন জায়গা থেকে কতটুকু প্রশ্ন আসে। আপনি দেখছেন এখানে মোটামুটি লেখা আছে যে বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাস মানে আপনার আহ বিভিন্ন দেশের যে ইতিহাসটা, আমরা একটু ডিটেইলে পরে, মানে পরের স্লাইডে আমরা দেখবো বৈশ্বিক ইতিহাসের মধ্যে কি কি আছে, এটা তারপরে ভূরাজনীতি, আন্তর্জাতিক ব্যবস্থা, এটার ভিতরে কি কি আছে, এটা আমরা একটু পরের স্লাইডে দেখবো। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে 4 মার্কস আছে। কিন্তু আমি কিছুক্ষণ আগে সবার সাথে প্রশ্ন শেয়ার করেছি। গত আহ 36 থেকে 46তম পর্যন্ত প্রশ্ন শেয়ার করেছি। প্রশ্নতে আপনি দেখবেন, এই যে বললো না যে বৈশ্বিক ইতিহাস থেকে 4 মার্কস, এটা কিন্তু কখনোই রিপিট করছে না। ঠিক আছে, মানে এটা কিন্তু মেনটেন করছে না। অর্থাৎ আপনাকে যে কোনো জায়গা থেকে কিন্তু প্রশ্নের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমরা আহ, দুইটা যে প্রশ্ন একটু দেখি। ঠিক আছে, দুইটা প্রশ্ন দেখলে কিন্তু আমাদের মোটামুটি জিনিসটা কনফার্ম হয়ে যাবে যে যেটা ওরা বলছে সেটাই যে সবসময় নট নেসেসারিলি ট্রু, সেটা আমাদের কাছে কনফার্ম হয়ে যাবে। যেমন আমরা 46 এর কোশ্চেনটা দেখি। 46 এর কোশ্চেনটা মনে হয় আমি শেয়ার করিনি। আচ্ছা, আমি 46 এর কোশ্চেনটাও শেয়ার করে দেবো। 46 এর কোশ্চেনটাতে আপনি দেখবেন, এই যে 141 থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল এর কোশ্চেন। ঠিক আছে। আহ তো এখানে আপনি দেখেন, আপনাকে বললো যে বৈশ্বিক ইতিহাস থেকে 4 মার্কসের কোশ্চেন করে। কিন্তু বৈশ্বিক ইতিহাস থেকে সবসময় 4 মার্কসের কোশ্চেন করে না। যেমন বৈশ্বিক ইতিহাসের কোশ্চেন কোনটা, এই যে আলেপ্পা শহরটি কোন দেশে অবস্থিত। অর্থাৎ আমি তো বললাম আপনাকে বৈশ্বিক ইতিহাস, বৈশ্বিক ইতিহাস মানে কি, কোনটা কোথায় অবস্থিত, তারপর কোন দেশের রাজনৈতিক অবস্থা কেমন, তারপর ভূ রাজনৈতিক সিচুয়েশনটা কেমন, অর্থাৎ যে যুদ্ধ বিগ্রহ গুলো কখন হয়েছিল, এইসব জিনিসগুলো বৈশ্বিক ইতিহাসের অংশ। ঠিক আছে। আচ্ছা, তো আপনি দেখতেছেন যে এখানে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত, হ্যাঁ এটা আসলো। তারপর দেখেন, এই যে দেখেন এখানে আর কোনো প্রশ্ন কিন্তু, এই যে সিয়াচেন হিমবাহ কোন দেশের মধ্যে অবস্থিত।
এটা হচ্ছে আবার বৈশ্বিক ইতিহাসের প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু আবার আহ, বৈশ্বিক ইতিহাসের পরের চ্যাপ্টারের প্রশ্নের মধ্যেও হলো যে পড়ে যাবে। তো বৈশ্বিক ইতিহাসের প্রশ্ন আসলে বলা যায় না। এই পর্যন্ত হচ্ছে আপনার আন্তর্জাতিকের প্রশ্ন, ঠিক আছে? 160 পর্যন্ত হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর প্রশ্ন। তো আপনাকে যে একটু আগে প্রমিস করলো যে 4 মাসের প্রশ্ন আসে, আপনি দেখছেন 4 মাসে যে আসে না? আসে না, তার মানে মার্কসটা আসলে বেড়ে গেছে কোথায়? আপনি এখনই আরেকটু দেখলে বুঝতে পারবেন মার্কসটা আসলে কোথায় গিয়ে বসছে। সরি, আমি 45 BCS এর প্রশ্নটা দেখি। 45 BCS এ গিয়ে আপনি দেখবেন যে আবার এই অংশটা থেকে অনেক প্রশ্ন করছে, অর্থাৎ ইতিহাস থেকে অনেক প্রশ্ন করছে। ওই যে প্রথম চ্যাপ্টার যেটা বললাম আন্তর্জাতিক ইতিহাস থেকে অনেক প্রশ্ন করছে। এই দেখ, ইতিহাস থেকে প্রশ্নগুলো কেমন সেটা জাস্ট দেখানোর জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি, মানে একটা চ্যাপ্টারের উদাহরণ দেখাচ্ছি আর কি। এই যে এখান থেকে শুরু, কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত, এখান থেকে শুরু আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, দেখেন প্রথম প্রশ্নটাই কিন্তু হচ্ছে না সরি, প্রথম প্রশ্নটা না, প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল অর্থনৈতিক অর্গানাইজেশন গুলোর হচ্ছে প্রশ্ন, সেটা না। এখানে আপনার বৈশ্বিক ইতিহাসের প্রশ্ন হচ্ছে, আমি বলি, এই যে এখান থেকে শুরু। এই যে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন, এটা কিন্তু বৈশ্বিক ইতিহাসের প্রশ্ন। কেন জানেন? কারণ হচ্ছে বৈশ্বিক ইতিহাসের মধ্যেই তো আছে যে বিভিন্ন দেশের রাজনৈতিক সিচুয়েশন কি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন বাংলাদেশে কোথায় অবস্থিত। তারপর দেখেন তিব্বত কি, প্রাচীন সভ্যতা কোনটি, ক্ষুদ্রতম মহাদেশ কোনটি। প্রশ্ন সহজ না? 45তম তো সহজ প্রশ্ন ছিল আন্তর্জাতিকে। কিন্তু সবসময় এমনটা হবে না। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? মনে হবে যে মনে হয় কানাডাতে অবস্থিত বা ইউকে তে অবস্থিত, না, অস্ট্রেলিয়াতে অবস্থিত। আচ্ছা, কারণ কি? কারণ কি বলেন তো? কারণ হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু একটা সময় ইউকে বা হচ্ছে যে ব্রিটিশদের উপনিবেশ ছিল। তো যখন উপনিবেশ ছিল তখন হচ্ছে ব্রিটিশ যে শাসনকর্তারা ছিল তারাই হলো যে এই ওনাদের নাম অনুযায়ী হচ্ছে বিভিন্ন নামকরণ গুলো করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে আপনি দেখি বলেন তো যে ভিক্টোরিয়া পার্ক কোথায় অবস্থিত? আচ্ছা, তারপর হচ্ছে ইন্ডিয়ার সি, ভিক্টোরিয়া পার্ক কিন্তু ইউকে তে অবস্থিত না। আচ্ছা, তারপর হচ্ছে পৃথিবীর গভীরতম স্থান কোথায়? তারপর হচ্ছে ইলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? তারপর হচ্ছে কোন দেশে সমুদ্র বন্দর নাই? এই জিনিসটা কিন্তু আপনি ম্যাপ থেকে, এটা ম্যাপ থেকে খুব সুন্দরভাবে আপনি শিখে ফেলতে পারবেন, এমন সুন্দরভাবে শিখবেন যে আপনি জীবনে ভুলবেন না। তারপর হচ্ছে প্রণালী, প্রণালী তারপর হচ্ছে সীমানা, বিভিন্ন দেখবেন যে সীমানা আছে। সীমানাগুলো কখন ক্রিয়েট হয়েছে বলেন তো? সীমানাগুলো ক্রিয়েট হয়েছে হচ্ছে যুদ্ধের পরে। যুদ্ধের পরে ওই দেশের সাথে সীমানা ক্রিয়েট করছে। যেমন আপনি দেখবেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনার জার্মানির সাথে হলো যে পোল্যান্ডের হচ্ছে সীমানা তৈরি হয়েছে। কেন সীমানা তৈরি হয়েছে? ওই ওই টুক অংশটা নিয়ে হচ্ছে যুদ্ধটা ছিল। যেমন আপনি রিসেন্টলি দেখবেন যে চীন হচ্ছে ভারতের একটা অঞ্চলকে হচ্ছে তাদের নিজেদের দেশের এটাকে কি বলে, নিজেদের দেশের হচ্ছে মানচিত্রের জায়গা দিয়ে ফেলছে। এই যে জায়গাটা দিয়ে ফেলছে, এটা এটা তাহলে কি নিয়ে সমস্যা? এটা হচ্ছে এই সীমান্ত বা সীমারেখা নিয়ে সমস্যা আর কি। তো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে সীমারেখা গুলো, সেটারও নাম কি, কোনটার নাম কি, হ্যাঁ, কোন অঞ্চলগুলো হচ্ছে বিরোধপূর্ণ, এই সীমানার সাথে হচ্ছে কিন্তু আবার বিরোধপূর্ণ অঞ্চলের হচ্ছে মিল আছে। এবং আমরা সেগুলো এভাবেই শিখবো। কারণ আপনি দেখবেন পড়া যখন শুরু করবেন দেখবেন যেখানে পড়ার কোনো শেষ নাই, এত বেশি পড়া। আপনি হচ্ছে ওইভাবে নর্মালি পড়ে মুখস্থ করে এভাবে মনে রাখতে পারবেন না। আপনাকে আমার সাথে সাথেই হচ্ছে ম্যাপ আঁকতে হবে, আমার সাথে সাথেই হচ্ছে ম্যাপ গুলো এঁকে এঁকে কোন অঞ্চলে কি ধরনের সমস্যা এগুলো হচ্ছে আপনি খাতায় এঁকে এঁকে হচ্ছে শিখে ফেলবেন। এই যে খাতায় এঁকে শিখবেন সেটাই হচ্ছে আপনি পরীক্ষার সময় রিভাইজ করবেন। এছাড়া কিন্তু সম্ভব না। ঠিক আছে? এগুলো শেখানো হবে ডিটেলসে, হ্যাঁ হ্যাঁ, এগুলো শেখানো হবে ডিটেলসে। এগুলো আপনাকে ম্যাপ এঁকে শেখানো হবে। আপনি নিজেও খাতায় ড্র করবেন ম্যাপটা, আমার সাথে সাথে আমি যখন ড্র করবো আপনিও ড্র করবেন, এবং সেখানে আপনি ওই বিরোধপূর্ণ অঞ্চলগুলোকে চিহ্নিত করে, মানে আপনি কেন ড্র করবেন জানেন? এটা হচ্ছে লিখিত প্র্যাকটিস। আপনার লিখিত পরীক্ষাতে কিন্তু ফ্রি হ্যান্ডে ম্যাপ ড্র করতে হবে। কখন কোন অঞ্চলের ম্যাপ ড্র করতে হবে কোনো ঠিক নাই। সো আপনাকে ওয়ার্ল্ড ম্যাপটা জানতে হবে এবং জেনে সেভাবেই হচ্ছে ম্যাপটা ড্র করে আপনাকে হচ্ছে লিখতে হবে। তো ভালো না জিনিসটা? আপনি এখন থেকে শিখে ফেলেন, আপনি এখন থেকে একটু আগায় গেলেন। আপনি যদি তখন গিয়ে সব শিখতে যান তখন তো আপনি কি ম্যাপ শিখবেন না পড়া শিখবেন না কি শিখবেন? তো মাথা খারাপ হয়ে যাবে, বুঝলেন না? আচ্ছা, তারপর দেখেন ফেসবুকের সদর দপ্তরটা এখানে না, এটা হচ্ছে সদর দপ্তর রিলেটেড কতগুলো প্রশ্ন আছে সেখানে।
ইউরোপিয়ান ইউনিয়নের, এটাও এখানে না। তা আপনি দেখেন যে প্রথম চ্যাপ্টারটা থেকে 45তম বিসিএস এ কতগুলো প্রশ্ন হয়েছে, অথচ 46তম বিসিএস এ প্রশ্ন হয়েছে মাত্র একটা। সো এভাবে প্রশ্ন ভ্যারি করবে। আপনার কোত্থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটা এখানে মানে একটা মার্কস দিয়ে দিলেও এটা কিন্তু সবসময় হবে না। সেজন্য আমি এই জিনিসটা, অর্থাৎ এখান থেকে 4 মাস আসবে, এখান থেকে 4 মাস আসবে, এই জিনিসটাকে আমি একটু কম মূল্য দিচ্ছি, কারণ এটা আসলে পিএসসি মেনটেন করবে না। যেটা মেনটেন করবে আমরা সেখানে চলে যাই, সেই বিশাল প্রশ্ন অ্যানালাইসিস যেটা, সেখানে হচ্ছে আমরা একটু চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে চ্যাপ্টারটা, অধ্যায় 1, যেটা, যেখানে হচ্ছে আমি বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, এটা বলতে কি বুঝাই, অর্থাৎ এখানে কি কি আছে। আপনারা তো নিশ্চয়ই কেউ আইআর এর স্টুডেন্ট না, যদি কেউ আইআর এর স্টুডেন্ট হয়ে থাকেন উনি হয়তোবা এই নামগুলো শুনে বুঝতে পারবেন যে এখানে আসলে কি আলোচনা করা হবে। এছাড়া বাকিরা কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে কি আলোচনা করা হবে। সেজন্য হচ্ছে আমি আজকে সিলেবাস আলোচনার জন্য, এটা হচ্ছে আমাদের সিলেবাস আলোচনা, ফার্স্টে আপনি দেখেন, সিলেবাস আলোচনা করেন, বুঝেন যে এই চ্যাপ্টারটাতে আসলে কি কি আছে, তারপর হলো যে আপনি পড়া শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন প্রথম চ্যাপ্টারের অন্তর্ভুক্ত হচ্ছে প্রাচীন সভ্যতা। হ্যাঁ, প্রাচীন সভ্যতা আমরা আজকে ভালোভাবে পড়ে ফেলবো। এরপর আসতে দেখেন বিভিন্ন মহাদেশ, সবগুলো মহাদেশ আপনার জানতে হবে। যে 7টা মহাদেশ আছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা কোনটা বলেন তো? এশিয়া মহাদেশ অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এশিয়া মহাদেশের মধ্যে আবার মধ্যপ্রাচ্য যেটা, সেটা অনেক ইম্পর্টেন্ট, কারণ মধ্যপ্রাচ্যে সবসময় একটা ঝামেলা হয়। ওই ঝামেলাপূর্ণ ঘটনাগুলো থেকেই আপনাকে প্রশ্ন করবে। ওই যে আপনি একটা দেখলেন না যে রিসেন্ট ঘটনা থেকে যে 4 মাসের প্রশ্ন রাখছে, এই যে দেখেন, রিসেন্ট ঘটনা, সাম্প্রতিক বিষয়াবলী থেকে যে 4 মাসের প্রশ্ন রাখছে, সেগুলো হবে হচ্ছে যে রিসেন্ট নিয়ে, যেমন হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে প্রশ্ন হবে, তারপর হচ্ছে আপনার ইউএসএ, ইউকে, তারপর হচ্ছে রাশিয়া, অর্থাৎ যারা হচ্ছে যে মেজর পাওয়ার, ওদের থেকে হচ্ছে প্রশ্ন হবে। তো এই যে মেজর পাওয়ার, ওরা কোথায় কোথায় বলেন তো? একটা হচ্ছে উত্তর আমেরিকাতে, আর একটা হচ্ছে ইউরোপে। রাশিয়া কিন্তু ইউরোপে, ঠিক আছে? তো ইউরোপের মধ্যে আপনাকে অবশ্যই প্রাধান্য দিয়ে পড়তে হবে যে রাশিয়া, ইউক্রেন, এগুলো তো ইউরোপের মধ্যে পড়ছে। তারপর হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে আপনার হচ্ছে ইউএসএ আছে। কিন্তু দক্ষিণ আমেরিকাও যে ফেলে দেওয়ার মতো এমন না। আপনি দেখবে যে একবার একটা প্রশ্ন হলো যে কোন দেশের মানে বলিভিয়া কোন দেশের পাশে অবস্থিত, বা এরকম একটা প্রশ্ন উত্তীর্ণ হইলো আর কি। তো সেটা কিন্তু আপনি ম্যাপ থেকে পড়তে হবে আপনাকে। আপনি যখন ম্যাপে একবার চোখ বুলাবেন যে হচ্ছে যে দক্ষিণ এশিয়ার দেশ কোনগুলা, দক্ষিণ আমেরিকার দেশ কোনগুলা, উত্তর আমেরিকার দেশ কোনগুলা, ঠিক আছে, ইউরোপের দেশ কোনগুলা, মধ্যপ্রাচ্যের দেশ কোনগুলা, আপনি যখন ম্যাপে একবার চোখ বুলাবেন তখন আপনি দেখবেন যে আপনার জন্য এই জিনিসগুলো বোঝা অনেকটা ইজি হয়ে গেছে। আফ্রিকা থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আফ্রিকা আমি কেটে দিলাম। তারপর হচ্ছে অস্ট্রেলিয়া থেকে ওই যে দেখলেন না আপনি ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত, এটা আসলে এই তো। এরপর হচ্ছে প্রসিদ্ধ স্থান, প্রসিদ্ধ স্থান থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে, দেশ করে আমি দাগ দিলাম। আর একটা হচ্ছে সরকার ও রাজনীতি থেকে প্রশ্ন আসে, আপনি দেখবেন এই যে প্রশ্ন আসছে, দেখছেন? প্রশ্ন আসছে। আমি 46 বেশি একটা লিখিনি, দেখেন 46 জাস্ট একটা প্রশ্ন আসছিল, কিন্তু 45 দেখেন কতগুলো প্রশ্ন আসছে। তো এটাই আর কি। এরপর আপনি চলে যান 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় থেকে যে বলছিল চারটা মাত্র প্রশ্ন আসে, দেখেন সবসময় কিন্তু চারটা প্রশ্ন আসে না। মাঝে মাঝে কিন্তু বেশি প্রশ্ন আসে, আবার মাঝে মাঝে দেখেন 46 কোনো প্রশ্নই আসে না। সো ইট ডিপেন্ডস আর কি, হ্যাঁ। 45 দেখেন মাত্র 2 মাসের প্রশ্ন আসে। তারপর 44 একটু ব্যালেন্স করতে 3 মাসের প্রশ্ন আসে। তো আমরা দেখি যে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, এই জিনিসটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় এই যে আমি আপনাকে বললাম না, ম্যাপ দিয়ে আমরা প্রণালী শিখবো, বিরোধপূর্ণ অঞ্চল শিখবো, এগুলো হচ্ছে কিন্তু আন্তর্জাতিক নিরাপত্তার আন্ডারে, নট যে বৈশ্বিক ইতিহাসের আন্ডারে। যদিও এটা আপনি বৈশ্বিক ইতিহাস থেকেই পড়বেন, মানে আপনার আহ, ঘটনাটা শুরু বৈশ্বিক ইতিহাসেই হবে, কিন্তু আপনি জিনিসটা আলটিমেটলি ফোকাস করবেন হচ্ছে কোথায় গিয়ে, এই নাম্বার 2 চ্যাপ্টারে গিয়ে, অর্থাৎ আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, সেখানে গিয়ে। সো আমি আপনাকে এখন একটা হচ্ছে প্রসেস বলি। সাপোজ আমরা হচ্ছে 2টা বইকে মেনলি ফলো করব, যেমন ধরেন একটা হচ্ছে বেসিক ভিউ। বেসিক ভিউ বইটা যখন আপনি উল্টাবেন আপনি দেখবেন যে আপনার একটু মাথা ঘুরাবে। মাথা কেন ঘুরাবে? কারণ হচ্ছে আপনার কাছে মনে হবে যে রিপিটেটিভ জিনিসপত্র আছে, মনে হয় প্রথম চ্যাপ্টারে কিছু জিনিসপত্র আছে, আবার সেম জিনিসপত্র মনে হয় সেকেন্ড চ্যাপ্টারে আছে, বা এইভাবে হচ্ছে আছে। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে বেসিক ভিউতে শুরুতে হলো যে আপনাকে কিছু ইতিহাস একদম বিশাল করে বর্ণনা দিচ্ছে, অনেক ডেটা টেটা নিয়ে বর্ণনা দিচ্ছে। তারপর সেকেন্ড চ্যাপ্টারে গিয়ে হলো যে আপনাকে এরকম টপিক বাই টপিকের উপরে হচ্ছে যে আবার তারা বর্ণনাগুলো দিচ্ছে। তো কিছু জিনিস হচ্ছে রিপিট আছে, বাট ইট ডাজন্ট মিন যে ওটা হলো যে আপনার রিপিট, ওটা হচ্ছে আপনার মোটামুটি ওই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করছে, ইয়ে। তো এখানে চ্যাপ্টার 2 তে কিন্তু আপনার অনেক বেশি প্রশ্ন আসে আর কি, চ্যাপ্টার 2 থেকে নর্মালি, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার লিখিতর জন্য অনেক গুরুত্বপূর্ণ।
কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে আপনি দেখবেন যে আপনার লিখিত বেসিকটা তৈরি হবে। এই যে গেরিলা গোষ্ঠীর নাম এবং এই চ্যাপ্টারটা কিন্তু আবার অনেক বেশি মুখস্থ। মুখস্থ, ঠিক আছে, আমি মুখস্থ লিখে দিলাম, কারণ আপনি দেখবেন যে চ্যাপ্টার ওয়ানে আপনি মোটামুটি গল্পের মতো পড়ে গেছেন, আপনার মাথায় থাকবে। কিন্তু এখানে আপনাকে এগুলো একদম ধরে ধরে মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে আপনি এগুলো ভুলে যাবেন। ঠিক আছে, বিরোধপূর্ণ অঞ্চল কোনটা কোথায় অবস্থিত এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, চুক্তি প্রোটোকল এগুলো আপনাকে একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, না হলে আপনি ভুলে যাবেন। কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন আসে, আপনি দেখেন চুক্তি থেকে কতগুলো প্রশ্ন আসে, অনেক ইম্পর্টেন্ট একটা chapter। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি যে সাম্প্রতিক তথ্য। দেখেন, অনেকগুলো কোচিং আছে যারা সারাটা দিন সাম্প্রতিক তথ্যের উপরে অনেক ইনফরমেশন দিতে থাকে। দেখেন সাম্প্রতিক তথ্য থেকে কত কম প্রশ্ন আসে, ইভেন 46 প্রশ্নই আসে। সো ও আসছে মনে হয় যে কপ থেকে মনে হয় একটা প্রশ্ন, ওটা মনে হয়েছে সাম্প্রতিক থেকে আসছিল, এটা আমি নট শিওর আর কি, আমাকে আরেকবার একটু দেখতে হবে। বাট ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে আপনার এই যে সাম্প্রতিক নিয়ে যে আমরা অনেক বেশি পড়ে থাকি, সাম্প্রতিক থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন কিসে আসে না, প্রিলিতে আসে না। বাট সাম্প্রতিক তথ্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইবা। আপনার যদি ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস হয়, আপনাকে হচ্ছে ভাইবা এবং রিটেনের প্রস্তুতির জন্য, বিশেষ করে ভাইবার প্রস্তুতির জন্য হচ্ছে ডেইলি বেসিসে অনেকগুলো হচ্ছে যে নিউজ পেপার বলেন, নিউজ চ্যানেল বলেন, এগুলো হচ্ছে ফলো করতে হবে, না হলে আপনি রিসেন্ট ঘটনাতে কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাখ্যাই দিতে পারবেন না। সো প্রিলিতে হলো যে সাম্প্রতিক তথ্য নট ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর রিটেন এন্ড ভাইবা। দ্যাটস ওয়াই আমি আপনাকে যখন গাইডলাইন দিব, আমি কিন্তু এখানের মধ্যে বলে দিব যে আপনি আসলে কি কি ওয়েবসাইট বা হচ্ছে এগুলো ফলো করতে পারেন, বা আপনি যখন রিটেনে লিখবেন, এখানে কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট যে আপনি সুইসাইডাল কোনো কথা লিখবেন না। যেমন আপনি দেখবেন যে আমি নাম বলছি না, কয়েকটা কোচিং আছে, তারা এমন সব জিনিসপত্র লিখে বা বলে, ওইভাবে যদি আপনি লিখেন আপনি তো মার্কস পাবেনই না, উল্টা আপনার ইমপ্রেশন ব্যাড হয়ে যাবে। আর আপনি যদি ভাইবা এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে আপনাকে তো বের করে দিতে পারে ভাইবা বুক থেকে, এবং আপনার এখানে ভাইবাতে হওয়ার কোনো চান্স নেই। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট হুইচ ওয়ার্ড ইউ চুজ। সেটা হয়তো বা আপনার প্রিলিতে কোনো ইম্প্যাক্ট করবে না, কারণ হচ্ছে সুইসাইডাল কথা, হ্যাঁ সুইসাইডাল কথা বলতে আপনি বেশ কয়েকটা নিউজ চ্যানেলে কিভাবে একটা নিউজকে রিপ্রেজেন্ট করেন এটা দেখবেন। আপনার, আমি জাস্ট সোজা বাংলা কথাই বলি, সেটা হচ্ছে আপনি যখন লিখিত তো একটা জিনিস লিখবেন, সেটা তো প্রিলির মতো শুধুমাত্র একটা প্রশ্নের আনসার দাগ দেওয়া না, সেখানে তো আপনাকে লিখতে হবে, তাই না? এখন আপনি যখন লিখবেন, ওই লিখাতে যদি আপনার লেখাটা এমন হয় যে সেটা বাংলাদেশের যেটা পররাষ্ট্রনীতি, বাংলাদেশের যেটা সংবিধান, বাংলাদেশের যে সরকার, এই জিনিসগুলোর এগেনস্টে চলে যায়, অবশ্যই যে জিনিসটা এগেনস্টে যেতে পারে সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে। বাট জিনিসটা যদি এমন ভাবে ডিরেক্টলি এগেনস্টে যায় যে আপনি আসলে যেভাবে ব্যাখ্যা করতেছেন ওটা আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা না, ওটা আপনি হয়তো বা ওই ওই কি বলে ওই নিউজ চ্যানেলটাকে ফলো করে বা হচ্ছে যে ওই সার্টেন একটা হচ্ছে যে বইকে ফলো করে হচ্ছে লিখে ফেলছেন। বাট জিনিসটা যদি অ্যাকচুয়ালি এরকম কতগুলো বই আছে, কিন্তু মিসলিডিং বই আছে, এটা আপনি যখন রিটেন প্রস্তুতি নিতে যাবেন আপনি দেখবেন যে মিসলিডিং কথাবার্তা লেখা আছে, ওই মিসলিডিং কথাবার্তা গুলো কিন্তু স্যাররা অনেক দ্রুত টিক করে ফেলে। সেটা যদি ভাইবে তো সবচেয়ে দ্রুত টিক করে ফেলেন, তো আপনি বলার সময় আপনাকে টিক করে ফেলবে। বাট রিটেনও নলেজে কিন্তু মোটামুটি টিক করে ফেলে, আপনি যদি হচ্ছে ওই লাইনে হচ্ছে লিখেন বা এক্সপ্লেন করেন কোনো লাভ নাই, আপনার কিন্তু এটা কোনো মার্কস হবে না। না না না, সত্যি মিথ্যার কোনো ইস্যু না। আপনাকে ফলো করতে হবে হচ্ছে বাংলাদেশের যেটা, যেমন আপনি ফলো করবেন হচ্ছে মোপার ওয়েবসাইট, সরি মোফার ওয়েবসাইট, বাংলাদেশ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। আপনি ফলো করবেন হচ্ছে মোফার যেটা ফেসবুক পেজ, সেটা ঠিক আছে। মোফার যে ফেসবুক পেজ, মোফার যেটা ফেসবুক পেজ, সেখানে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল যে কোনো একটা ঘটনা ঘটুক, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো একটা ঘটনা বা ন্যাশনাল কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে সেটা নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ফেসবুক পেজ যে কি লিখতেছে সেটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। উদাহরণস্বরূপ হলো যে রিসেন্টলি ইন্ডিয়ার সাথে যে হচ্ছে আমাদের ট্রানজিটমেন্টের একটা চুক্তি হলো। তো এখানে বিভিন্ন নিউজ চ্যানেল বিভিন্ন ভাবে হচ্ছে তাদের টিআরপি বাড়ানোর জন্য কথাবার্তা লিখছে। বাট আমরা যদি সেটা বিশ্বাস করে সেটাই যদি ভাইবা বোর্ডে বলে ফেলি, সেটাই যদি আমাদের লিখিত পরীক্ষা লিখে ফেলি, প্রিলিতে তো আর আপনি এগুলো লিখতে পারবেন না, তো অসুবিধা নেই, আপনি এখানে stay। এগুলো যদি আমরা লিখে ফেলি বা বলে ফেলি, তাহলে কিন্তু আপনার উপরে এত একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে যে আপনি এতদিন ধরে 3 বছরের জার্নি করে আসছেন, ওই জার্নি আপনার ওইখানে end। সো আপনি সত্যি লিখতেছেন কি মিথ্যা লিখতেছেন আপনি কিভাবে বললেন, আপনি কিভাবে জানেন সত্যিটা, তাই না? আপনাকে সত্যিটা জানার জন্য ফলো করতে হবে মোফার ওয়েবসাইট, মোফার ফেসবুক পেজ। ঠিক আছে, এই জিনিসগুলোকে আপনি হচ্ছে রাইট এভিডেন্স হিসেবে ধরে নেবেন। কোনো অনলাইন এই সেই পেজ
তারপর এটাকে কি বলে, অমুক ভাই তমুক স্যার, এই ধরনের উদ্ভট জিনিসপত্রকে যদি বিশ্বাস করতে চান, আপনি কিভাবে বিশ্বাস করলেন যে ওনারা হলে যে সবসময় আপনাকে সঠিক তথ্য দেবে? ঠিক আছে। আচ্ছা। ও সরি সরি, আমার আমার কথা কম শোনা যাচ্ছে? আই এম ভেরি মাচ সরি। এখন কি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? এখন কি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা বেশি ইম্পর্টেন্ট আর কি, যে আপনি কোন কোন ইনফরমেশন গুলো থেকে ফলো করছেন, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আমি আপনাদেরকে একটু হিন্টসটা দিয়ে রাখলাম, কারণ আপনাদের প্রিলিতে হয়তো এটা ম্যাটার করবে না, বাট এটা আপনাদের জন্য রিটেন এবং ভাইভাতে অনেক বেশি ম্যাটার করবে। দ্যাটস ওয়াই আমরা অনেক সময় দেখা যায় যে আমরা এই ধরনের ফেসবুক পেজ বা হচ্ছে ওয়েবসাইট বা হচ্ছে এগুলোর দ্বারা হচ্ছে অনেক বেশি ড্রোন হয়ে যায়, তারপর হচ্ছে ওইখানের ইনফরমেশন গুলোকে হচ্ছে বিলিভ করা শুরু করে। তো ইটস টাইম ফর ইউ টু স্টপ দ্যাট থিং অ্যান্ড স্টার্ট ফলোইং দ্য রাইট পাথ। ঠিক আছে। ওইগুলো হচ্ছে এখন থেকে বাদ, আপনি এখন থেকে বিশেষ প্রিপারেশন নিচ্ছেন। আপনার আপনার আহ, আপনার নিয়তটা ঠিক থাকতে হবে। আচ্ছা, এরপর চলে আসি আমরা 5 নাম্বার অধ্যায়। 5 নাম্বার অধ্যায় যেটা, সেখানে হচ্ছে আন্তর্জাতিক সংগঠন, বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ। আমি দেখলাম যে একটু আগে যে আমরা দেখলাম না, ওয়ার্ল্ড ব্যাংক থেকে একটা প্রশ্ন আসলো। তো ওই ধরনের প্রশ্নগুলো, যেমন আপনি দেখেন এখানে কি কি আছে, এই যে জাতিসংঘ, জাতিসংঘ থেকে কিন্তু প্রতি বছর অনেকগুলো প্রশ্ন আসে। হ্যাঁ, জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থান, তারপর হচ্ছে তাদের এই জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। ঠিক আছে, এটা থেকে প্রশ্ন আসে, সদর দপ্তর কোথায় অবস্থিত। তারপর হচ্ছে তাদের সদস্য সংখ্যা, এগুলো থেকে হচ্ছে অনেক প্রশ্ন আসে। তারপর হচ্ছে ওর কাজ কি, ও কি করে, ওই ওই স্পেসিফিক সংস্থাটা আসলে কি কাজ করে, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অনেক আসে। সো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, এবং এগুলো হচ্ছে আমরা প্রথমত গল্পের মতো পড়বো। তারপর হচ্ছে যে আমরা একটু একটু অ্যাডভান্সে যাবো, একটু অ্যাডভান্সে গিয়ে আমরা হচ্ছে জিনিসগুলোকে কুইজের মাধ্যমে হচ্ছে শেখার ট্রাই করবো। কারণ হচ্ছে আপনাকে কিন্তু জিনিসটা দেখার সাথে সাথে বলতে পারতে হবে। আপনার লিখিতটা হয়তো লাগবে না যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে বর্তমানে সদস্য সংখ্যা কত, এটা হয়তো বা আপনার লিখিততে লাগবে না। আপনার হয়তো লিখিততে লাগবে যে সে কি করে সেটা, বা ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে যে কয়জন সদস্য সংখ্যা, এটা হয়তো বা কোথায় এটার আম, সদর দপ্তর অবস্থিত, এটা হয়তো বা আপনার লিখিততে লাগবে না। কিন্তু প্রিলিতে কিন্তু আপনার জন্য এই ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট, যে ওর সদর দপ্তর কোথায় অবস্থিত, তারপর হচ্ছে ওর সদস্য সংখ্যা কত, এগুলো কিন্তু আপনার জন্য প্রিলিতে অনেক ইম্পর্টেন্ট। তো প্রিলি এবং রিটেনে হচ্ছে যে আপনার ইনফরমেশনের একটু ডিফারেন্স আছে, মানে মুখস্থ করতে হবে কোন ধরনের ইনফরমেশন, সেগুলোর একটু ডিফারেন্স আছে। বা আপনাকে মোটামুটি প্রথমত গল্পের মতো শিখতে হবে, এবং গল্পের মতো শিখার পরে আপনার যখন প্রিলি পরীক্ষা আসবে সামনে, তখন হচ্ছে যে আপনি ওই আননেসেসারি ইনফরমেশন গুলোকে ডিলিট করে দিয়ে আপনি শুধুমাত্র যে ইনফরমেশন গুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, সেগুলোকে হচ্ছে আপনি মার্ক মার্ক করে সেগুলোই হচ্ছে আপনি বারবার করে রিভাইজ করবেন। ঠিক আছে। কারণ আন্তর্জাতিক আপনি, আপনার যদি মনে থাকে যে আপনাদের সাব্বির ভাই হলো যে প্রথম দিনের ক্লাসে ওরিয়েন্টেশনে কি বলেছিল, উনি কিন্তু আন্তর্জাতিকে অনেক মার্কস পেয়েছিলেন, এবং হচ্ছে মানে এই প্রিলি আন্তর্জাতিক পার্টে এমন কোনো নেগেটিভ মার্কস পান নাই। এই যে নেগেটিভ মার্কসটা কমানোর জন্য কিন্তু আপনাকে সবসময় কাজ করতে হবে। নেগেটিভ মার্কস কিন্তু এই জায়গাগুলোতে অনেক বেশি হয়ে যায়, আমরা যদি হচ্ছে আন্তাজে দাঁড়াই, আন্তাজে দাঁড়ানো যাবে না। ঠিক আছে। এই জন্য আপনাকে প্রথমে হচ্ছে যে আপনার ব্যাকগ্রাউন্ড নলেজটাকে ক্লিয়ার করতে হবে, তারপর গিয়ে আপনি হচ্ছে সংখ্যাগুলো মুখস্থ করবেন। এখন আমি আপনাকে যখন পড়াবো আন্তর্জাতিক এই যে বিশ্ব ব্যাংক, আইএমএফ, আপনাকে আমি পড়াবো। তারপর হচ্ছে বিশেষায়িত সংস্থাগুলো আমি আপনাকে পড়াবো। ঠিক আছে। তারপর হচ্ছে এই যে পুলিশ, ওই যে শান্তিরক্ষা জোট, মানে বিভিন্ন এগুলো আমি পড়াবো। পড়ানোর সময় আপনাকে আমি পড়াবো যে হচ্ছে যে এদের কোথায় সদর দপ্তর, তারপর হচ্ছে কয়টা সদস্য সংখ্যা আছে। আপনি এগুলো দেখবেন, মুখস্থ করতে যাবেন, আপনার কাছে খুব মানে ফেড আপ লাগবে, মনে হবে যে মানে মনে হয় বিসিএস এর প্রিপারেশনটা খুব ফালতু, বা হচ্ছে জার্নিটা খুব ফালতু, যে আপনাকে অনেক কিছু মুখস্থ করতে হয়। নট নেসেসারিলি আপনি এখন এগুলো সংখ্যাগুলো ভাবে মুখস্থ করতে যাবেন না। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এই সংস্থাটাকে কেন ক্রিয়েট করা হচ্ছে, এই সংস্থাটাতে কারা কাজ করে, এই সংস্থাটার কাজ কি, ওর অবদানটা কি, ও কোথায় কোথায় ওর হচ্ছে কাজ আছে, এই জিনিসগুলোকে আপনি হচ্ছে এখন জানার ট্রাই করবেন। ঠিক আছে। ইনফরমেশন গ্যাদার করার, আপনাকে আমি যখন হোমওয়ার্ক দেবো, আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে ওই সংস্থাটার ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে যে ইনফরমেশন গুলো ওরা কি ধরনের কাজ করতেছে, এগুলো হচ্ছে আপনি এখন জানবেন। এরপর আপনি যখন কোনো কোয়েশন আসেনি, হ্যাঁ আসে নাই, মানে প্রশ্ন যে আপনাকে এই যে আমি শুরুতে দেখালাম না যে এগুলো থেকে 4 মার্কস আসবে, সেটা নাও আসতে পারে। ঠিক আছে। আপনার আন্তর্জাতিকের প্রশ্নটা কিন্তু অনেক বেশি আনপ্রেডিক্টেবল, এই জন্যই কিন্তু আন্তর্জাতিকে মানুষের অনেক সময় ধরা খায়। আপনি দেখবেন যে এবার মনে হয় আন্তর্জাতিকের প্রশ্ন একটু কঠিন হয়ে গেছিল। কঠিন ওই সেন্সে না যে জিনিসগুলো কমন না, কঠিন ইন দ্যাট সেন্স যে যারা নতুন পরীক্ষা দিবে তাদের জন্য একটু কঠিন হয়ে গেছিল আর কি, যে তারা হঠাৎ করে বুঝতে পারে না যে হচ্ছে যে যা পড়ে গেছে তা হয়তো বা কমন আসলে এরকম আর কি। এটা হতেই পারে, আন্তর্জাতিকে এটা অনেক বেশি হতে পারে। হাউ উই নিড টু মেমোরাইজ।
ও মেমোরাইজ, আচ্ছা মেমোরাইজেরটা হচ্ছে যে আমরা আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ যখন বলবো তখন হচ্ছে যে ক্লিয়ারলি বলবো। এখন আমি আপনাদেরকে একটা গাইডেন্স দিই, সেটা হচ্ছে প্রথমে আপনি এই যে আমাদের লং কোর্সটাতে প্রথমে আপনি হচ্ছে মূলত স্টোরিটা বুঝার ট্রাই করেন। এরপর আপনি যখন মুখস্থ করতে যাবেন তখন হচ্ছে আপনি কতগুলো সিস্টেম ফলো করবেন। সিস্টেমটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কোশ্চেন অ্যানালাইসিস করবেন যে কোন জায়গাটা থেকে আপনার বেশি প্রশ্ন আসে। যেমন প্রণালী থেকে আপনার একটা প্রশ্ন আসতেই পারে, দিবস থেকে আপনার একটা প্রশ্ন আসতেই পারে। এই যে আপনি দেখবেন যে পুরা বছরের জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটা দিবস আছে, সাপোজ হচ্ছে টোটাল দিবসের সংখ্যা হচ্ছে 20টা, মানে ইম্পর্টেন্ট। তো এই 20টা ইম্পর্টেন্ট দিবস কোনটা কবে সেটা আপনাকে কিন্তু একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থ রাখাটা আপনার জন্য এক ধরনের হতে পারে, আমার জন্য আরেক ধরনের হবে। যেমন আমি কিভাবে দিবস মুখস্থ রাখতাম আমি বলি। আমি জানুয়ারি মাসের সবগুলো দিবস একসাথে চিন্তা করতাম, ফেব্রুয়ারি মাসের সবগুলো দিবস একসাথে চিন্তা করতাম। এইভাবে আমি প্রতি পুরা ইয়ারের কোন দিবস কখন হতে পারে ওটা আমি দিবসটা চিন্তা করার সাথে সাথে আমি মাইন্ডে হচ্ছে জিনিসটা দেখতাম যে এটা হচ্ছে যে আহ ডিসেম্বর মাসে। যখনই হচ্ছে যে আমি দেখতাম যে মানবাধিকার হচ্ছে দিবস, তখন হচ্ছে আমার মাথায় হচ্ছে ডিসেম্বর মাস ক্লিক করতো। সঙ্গে সঙ্গে এমন না যে আমার হচ্ছে যে একদম কতই ডিসেম্বর 10ই ডিসেম্বর এটা ক্লিক করে যেত, নট নেসেসারি, বাট আমি মোটামুটি এটা ফার্স্টে মাথায় ঢোকাতাম যে এটা হচ্ছে ডিসেম্বর মাস। তারপর হচ্ছে যে আমি মোটামুটি প্রিলি পরীক্ষার একদম আগে ভালো মতো মুখস্থ করে ফেলতাম যে হ্যাঁ এটা হচ্ছে 9 ডিসেম্বর, এরকম আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে হবে। প্রথমে হয়তো বা আপনি মুখস্থ করবেন যে এই দিবসটা হচ্ছে এই এই মাসে, তারপর আপনি মুখস্থ করবেন যে এই দিবসটা এই মাসের এত তারিখে, এইভাবে আর কি। বুঝতে পারছেন? মানে আমি কিন্তু এখন দিবসটা বললাম এটা সবচেয়ে কঠিন মুখস্থটা বললাম। আর প্রণালীটা অনেক ইজি। প্রণালীটা হচ্ছে যে আপনি ম্যাপ দেখবেন, ম্যাপকে একটু ভিজুয়ালাইজ করবেন, ম্যাপকে ভিজুয়ালাইজ করার সময় কিন্তু আপনি ওয়ার্ড এবং ম্যাপ ভিজুয়ালাইজিং এর মাধ্যমে অনেকগুলো প্রণালী হচ্ছে শিখে ফেলতে পারবেন। প্রণালী হয়তো বা আমরা আজকে না দেখতে পারি, আমরা আজকে হয়তো বা বৈশ্বিক ইতিহাসেরটা দেখবো, তবে প্রণালী যদি আমি একটু করে বলতে পারি আমি বলার ট্রাই করবো, ঠিক আছে? প্রণালী অনেক ইজিলি মুখস্থ করে রাখা যায়। এবং এটা হলো যে আপনার ফিল্ডে অনেক হেল্প করবে আর কি। হ্যাঁ, অনেক বিশাল একটা সিলেবাস শুধুমাত্র প্রণালী পড়ে হচ্ছে কভার হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা চলে আসি বই এবং রিডিং ম্যাটেরিয়ালে। ওই যে আমি তো বললাম, এক হচ্ছে আমরা বেসিক ভিউ ফলো করব, দুই হচ্ছে আমরা আমাদের যেটা লেকচার স্লাইড, এবং হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল। স্মার্ট ম্যাটেরিয়ালে হলো যে আমরা আপনাদেরকে যে ইনফরমেশন গুলো আপনাদের মুখস্থ রাখতে হবে সেগুলোকে আলাদাভাবে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? ডেটা চার্ট এগুলো আর কি। হ্যাঁ, তারপর 3 নম্বর হচ্ছে আমরা একটা রেফারেন্স বই ফলো করব। এই রেফারেন্স বইটা আপনারা ট্রাই করবেন কেনার জন্য, কারণ এটা হচ্ছে আপনাদের লিখিততে অনেক বেশি কাজে লাগবে এবং ফুল ইতিহাসটা বোঝার জন্য অনেক বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে দি অ্যানাটমি অফ দ্য অফ ওয়ার্ল্ড পলিটিক্স। এটা হচ্ছে মিরাজ মিয়া, উনি হচ্ছে ডিইউ আইআর এর স্টুডেন্ট। ওনার বইটা আপনি কিনেন, পড়লে আপনি বুঝতে পারবেন যে ইতিহাসটা কি। মানে আন্তর্জাতিকের কিন্তু ইতিহাসটা অনেক ইম্পর্টেন্ট। মানে আপনি যখন লিখিততে লিখতে যাবেন, এটা মেনলি লিখিতর জন্য লাগবে আর কি। আমি আপনাদেরকে বেশ কয়েকটা হোমওয়ার্ক দিব। তো হোমওয়ার্ক দিলে আপনারা দেখবেন যে এই জিনিসটা কেন ঘটতেছে, একটা দেশ আরেকটা দেশের সাথে এ ধরনের বৈরী সম্পর্ক কেন, বা একটা দেশ এ ধরনের ডিসিশন গুলো কেন নেয়। হ্যাঁ, রেফারেন্স বই এটাই না, আপনি এটা পড়ে দেখেন। এই বুকটা যখন উনি লিখছে, উনি হচ্ছে সেটাতে আহ আর দুইটা বই ছিল, ওই যে বিশ্ব রাজনীতির 100 বছর, তারেক শামসুর রহমান। উনি হচ্ছে আইআর এর টিচার আর কি। বিশ্ব রাজনীতির 100 বছর, এটা হচ্ছে 2 খণ্ড, তারেক শামসুর রহমান। কথা হচ্ছে এই যে তারেক শামসুর রহমানের যে বইটা না, আমার কাছে এগুলো সব আছে। আপনাদেরকে আমি তারেক শামসুর রহমানের এই বইটার পিডিএফ দিয়ে দিবো। আপনি দেখবেন যে এই যে উনি যা লিখছে ওইটাকে মোটামুটি আর একটু কপি পেস্ট করে আর একটু সুন্দর করে গুছায় মিরাজ মিয়া লিখছে। মানে উনি তো উনার স্টুডেন্ট, তো দ্যাটস ওয়াই হচ্ছে মোটামুটি উনি এটা কাভার করছে আর কি। তো আপনি চাইলে তারেক শামসুর রহমানের পিডিএফ গুলো দেখতে পারেন, আপনি এখনই ওই বইটা না কিনতে পারেন। আর এখন হলো যে তারেক শামসুর রহমানের বইটা পড়লেও আপনি পিডিএফ এ দেখলেও হলো যে মোটামুটি আইডিয়া করতে পারবেন আর কি। মানে আপনি এখন চিন্তা করলেন যে না আমি এত বড় বই হাতে নিয়ে কিনবো না, বইটা কিন্তু মোটামুটি বড় আছে। তো আমি হচ্ছে এখন একটু আগে পিডিএফ গুলো দেখি, তো হ্যাঁ সেটাও করতে পারেন। আমি তারেক শামসুর রহমানের যে 2টা পিডিএফ আছে আমার কাছে, ওগুলো আমি আজকে দিয়ে দিলাম গ্রুপে, আপনারা দেখেন। মোটামুটি একটা হচ্ছে 3 জনের পার্সোনাল নোটস এর বেটার ওয়ান দিবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আচ্ছা
পার্সোনাল নোট হচ্ছে আমাদের কাছে ইরিনার নোট আছে। তারপর হচ্ছে আমাদের কাছে আহ ইরিনাকে মনে হয় আপনারা চিনবেন। তারপর হচ্ছে আমাদের কাছে হচ্ছে সঞ্জয়ের নোট আছে, যারা দুজনই হচ্ছে ফরেন টেলার। এবং আপনাদের ফরেন অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো মূলত নিবে হচ্ছে সঞ্জয় এবং হচ্ছে আমাদের সাব্বির ভাই। ঠিক আছে। তো আপনাদের এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, নোটস নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, গাইডলাইন নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এগুলো হচ্ছে মোটামুটি ওনারা যা প্রোভাইড করবে দ্যাট উইল বি ইনাফ ফর ইউ, ইভেন ফর রিটেন। ঠিক আছে, ওনারা আপনাদেরকে রিটেন পর্যন্ত হচ্ছে গাইড করতে পারবে। আমরা হচ্ছে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রিটেনের প্রশ্নগুলো হচ্ছে কিভাবে লিখতে হয়। তারপর হচ্ছে এই যে আমরা যে মোটামুটি নোটগুলো প্রিপেয়ার করছিলাম আর কি, এবং নোটগুলো হলো যে আমরা আপনাদেরকে ক্লাসের সাথে সাথে প্রিপেয়ার করে ফেলা ট্রাই করবো। যেমন আমি কিন্তু আপনাদেরকে আজকে হচ্ছে একদম খাতা কলম নিয়ে খুলে বসতে বলতেছি না, বাট বেশিরভাগ ক্লাসে হয়তো বা স্যার এটা বলবে। এটার কারণ হচ্ছে আপনি যতই খাতা কলমে লিখবেন ততই হচ্ছে যে আপনার জিনিসগুলো হচ্ছে শিখতে ইজিয়ার হবে। ঠিক আছে, আমরা হলো যে আর ওদের যে নোটগুলো সেগুলো আমরা মোটামুটি প্রোভাইড করার ট্রাই করবো। নোট কিন্তু আমাদের বেশিরভাগ লাগে হচ্ছে রিটেনে, রিটেনে কিন্তু নোট অনেক ইম্পর্টেন্ট, রিলিতে নোট ওভাবে লাগে না। বাট আমরা আপনাদেরকে নোটটা করাই দেওয়ার ট্রাই করবো, যে নোটটা আপনি নিজে প্রিপেয়ার করবেন, তো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট আলাদা করে। আচ্ছা, আমি এখানে কিছু হচ্ছে ওয়েবসাইট হচ্ছে নোট ডাউন করছি। মোপার, সরি সরি, মোপা না, মোপা, মোপা মোপা যেটা হচ্ছে। তারপর হচ্ছে আহ বাংলাদেশ হাই কমিশন ইন লন্ডন। ঠিক আছে, এটা তো পিডিএফ ফাইল হয়ে গেল। পিডিএফ ফাইল থেকে কি আমরা আপনারা এই লিঙ্ক গুলা পাবেন? পাবেন না মনে হয়। তাও এখানে যেটা লেখা আছে ওই ওয়াইজ সার্চ দিলে পাওয়া যাবে। ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা লাবিব রাহাদের যেটা হচ্ছে কি ইউটিউব পেজ, ওটা একটু ফলো করতে পারেন। ওখানে হচ্ছে সে মোটামুটি বৈশ্বিক ইতিহাস নিয়ে অনেকগুলো ভিডিও টিডিও করে আর কি। বাট আমি না আসলে শিওর না যে ও কি এক্স্যাক্টলি মানে জিনিসগুলোকে এক্স্যাক্টলি বলতে পারে কিনা, ডিসক্রিপশনটা এক্সাক্ট হয় কিনা, সেটা আমি একদম শিওর না আর কি। এটা এটা আপনারা আমাদের সাথে ক্লাসে ইন্টারেক্টিভলি হচ্ছে জেনে নিতে পারবেন, যে হচ্ছে ও যে এক্সপ্লেন গুলো করে এক্সপ্লেনেশন গুলোকে আসলে ঠিক মতো হয় কিনা। এক্সপ্লেনেশন ঠিক মতো হয় কিনা সেটা বোঝার জন্য আপনাকে বেশ কয়েকটা সাইট ফলো করতে হবে, শুধু একজনেরটা ফলো করলে আপনি বুঝবেন না যে এটা কি এক্সপ্লেনেশনটা ঠিক মতো হচ্ছে কিনা। এটাই ইম্পর্টেন্ট। এরপর আমি তিনটা নিউজ সাইট দিয়েছি, একটা হচ্ছে চায়নার দিয়েছি, একটা ইউএস এর দিয়েছি, একটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দিয়েছি। তো আপনারা হচ্ছে যেটা ফলো করতে চান, মানে সবগুলোই ফলো করতে পারেন আর কি, যতটুকু। এবার আমরা চলে আসি আন্তর্জাতিক প্রস্তুতির মেইন চ্যালেঞ্জটা কোথায়। এরপরে আমরা, আমাদের মনে হয় 40 মিনিট গেছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, মিরাজ মিয়াকে নিয়ে ওটা আমি লিখে রেখেছি। আপনারা হচ্ছে মিরাজ মিয়ার ওই বইটা কিনতে পারেন, দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ল্ড বইটা কিনতে পারেন। বইটা বেশ বড় আর কি। তো আপনারা যদি এখনই না কিনতে চান, আমার কাছে বইটা আছে, লিখিতর জন্য আপনাদের বইটা আলটিমেটলি কেনাই লাগবে, কারণ হচ্ছে না হয় আপনি এত ডিটেল গুলো হচ্ছে আসলে কোথাও পাওয়া যায় না। ওনার বইটা মোটামুটি ডিটেল আছে আর কি। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই বইটা এখনই কিনে রাখতে পারেন, অথবা পরের এডিশন উনি যখন আনবে, আপনারা যখন রিটেনে চান্স পাবেন তখনও কিনতে পারেন। আমি আপনাদেরকে হচ্ছে মোটামুটি উনার যে স্যার, অর্থাৎ তারেক শামসুর রহমান, উনার যে বই বিশ্ব রাজনীতির 100 বছর, ওই বই দুটার হচ্ছে পিডিএফ দিয়ে দিব। ওই পিডিএফ গুলো পড়লে আপনারা মোটামুটি বৈশ্বিক রাজনীতির যে ইতিহাসটা, মানে আন্তর্জাতিক আহ, আন্তর্জাতিক সম্পর্কে যে ইতিহাসটা, এটা সম্পর্কে হচ্ছে জানতে পারবেন। আন্তর্জাতিক সম্পর্কে যেটা বেসিক, আপনারা তো কেউ আইআর এর স্টুডেন্ট না। গল্পের মতো করে পড়া স্টার্ট করবো, হ্যাঁ হ্যাঁ, এটা গল্পের মতো করে পড়া স্টার্ট করবো। ইভেন আপনি যখন রিটেনের প্রস্তুতি নেবেন, আপনার কিন্তু রিটেনের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইয়া থাকবে না, রেকর্ডেড লেকচারটা কোথায় হবে? আজকে রেকর্ডেড লেকচারটা আমরা ইউটিউবে আপলোড করবো, ইউটিউব থেকে পাবেন। হ্যাঁ, ইউটিউবে আপলোড করবো কিনা এটা শিওর না, এটা আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিবো, গ্রুপে আপনারা পাবেন। ঠিক আছে। আচ্ছা, ইউটিউবে আপলোড করতে পারেন, ওই লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবো। আচ্ছা, আম, কি যেন বলছিলাম। আপনারা হচ্ছে এই জিনিসগুলো যখন স্টোরির মতো পড়বেন, আপনাদেরকে কিন্তু ইভেন রিটেনও হচ্ছে জিনিসগুলো স্টোরির মতো পড়তে হবে। কেন জানেন? কারণ হচ্ছে রিটেনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনার একদম রিসেন্ট ঘটনা থেকে হয়। রিটেনের প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে একদম রিসেন্ট ঘটনা থেকে হয়। তো এই যে রিসেন্ট ঘটনা থেকে যে প্রশ্নটা হবে, সেটা কি আপনার কোনো বইতে থাকা সম্ভব? সম্ভব না। এক্স্যাক্টলি ওই প্রশ্নটা বইতে থাকবে না। হয়তো বা আপনি দেখবেন যে রিটেন প্রশ্নে পুরো প্রশ্নটাতে 2 থেকে 3টা প্রশ্ন হয়তো বা বইতে ছিল, বাকি বেশিরভাগ প্রশ্ন হচ্ছে বইতে ছিল না। বা 5-6টা প্রশ্ন বইতে ছিল, বাকিগুলো ছিল না। তো এই যে বইটা নাই, কিন্তু আপনাকে লিখতে হবে, এটা আপনি কিভাবে লিখবেন? ওই রিটেন পরীক্ষার আগে হলো যে আমরা যখন, মানে আমরা এখানেও একটু একটু শিখাবো, আর ওইখানে হলো যে একদম ডিটেইলে আপনাদেরকে শিখাবো যে হচ্ছে আম, কিভাবে এই যে স্টোরি আপনি এখন পড়বেন মিরাজ মিয়ার বইতে, বা হচ্ছে তারেক শামসুর রহমানের বইতে, এই যে স্টোরিটা এখন আপনি পড়বেন, ওই স্টোরিটাকে আপনি কিভাবে ওই কোশ্চেন আনসারটা লেখার সময় ইউজ করবেন। এটা আমরা আপনাদেরকে হয়তো বা এই কোর্সেও 1-2 বার হচ্ছে যে দেখাই দিব, যখন হচ্ছে ওই আহ, ঘটনাগুলো আসবে, অর্থাৎ বৈশ্বিক ইতিহাসের ওই ঘটনাগুলো যখন আসবে। আমরা দেখালাম না যে মেজর পাওয়ার, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য, যেগুলো থেকে দেখালাম না যে ব্রিটেনে অনেক বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিটেন এক্সাম।
না, আপনারা রিসেন্ট টাইমে ইন্টারন্যাশনাল প্রশ্ন দেখিয়েন। রিসেন্ট টাইমে অর্থাৎ 40তম পর থেকে হচ্ছে অনেক কঠিন করে ফেলছে। কোশ্চেন প্রিভিয়াসটাতে কোনোভাবে রিপিট করে না, রিপিট করে না। এবং হচ্ছে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে একদম রিসেন্ট ঘটনা থেকে প্রশ্নটা করে। সো ওটার হচ্ছে ডিরেক্ট আনসার হতে পাওয়া যায় না, ওটার ডিরেক্ট আনসারটা পাওয়া যায় না, যেহেতু দ্যাটস ওয়াই হচ্ছে তাদেরকে তোমার রিসেন্ট এই যে পেপার পড়তে হয়। তারপর হচ্ছে এই যে মিরাজ মিয়ার বইটা যে বললাম, এটার পরও আরো অনেক আপডেটেড বই আসবে, বেশ কয়েকটা আপডেটেড বই পড়তে হয়। তারপর হচ্ছে আপনারা হয়তো বা বেসিক ভিউ যেটা হচ্ছে রিটেন, ওটা থেকে হয়তো অনেক হেল্প পাবেন, বা যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এই লোক বেসিক ভিউ বইটা বের করবে একদম লাস্টে গিয়ে আপনার পরীক্ষার 10 দিন আগে, তখন তো আর আপনি শেখার কোনো সময় পাবেন না। তো আপনাকে হচ্ছে বেসিক বই হয়তো বা পুরোনো বই থেকে কিছু জিনিস পড়তে হবে, বাট পুরোনো বইটা তো আর নতুন নতুন ইয়াটা নাই, ইনফরমেশনটা নাই, তাই না? তো এই একটু ঝামেলা হয়ে যায় কি, রিটেন আন্তর্জাতিকের প্রস্তুতিটা খুবই ঝামেলা। দ্যাটস ওয়াই আন্তর্জাতিকের প্রস্তুতিটা আপনাদের এখন থেকে ভালোভাবে নেওয়া উচিত। এই যে ব্যাকগ্রাউন্ড স্টাডিটা, অর্থাৎ মিরাজ মিয়ার বইটা যে আমি বললাম পড়া শুরু করেন, বা তারেক শামসুর রহমানের বইটা যে আমি বললাম পড়া শুরু করেন গল্প অনুযায়ী, এই গল্প অনুযায়ী পড়াটা অনেক ইম্পর্টেন্ট। আপনার আন্তর্জাতিক রিটেনের প্রস্তুতি নিতে কোনো সময়ই লাগবে না, সরি, প্রিলির প্রস্তুতি নিতে আপনার কোনো সময় লাগবে না। ধুপধাপ কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলবেন, দেখবেন পরীক্ষার হলে গিয়ে কয়েকটা প্রশ্ন কমন চলে আসছে। বাট আপনি যদি আন্তর্জাতিক যদি লিখিততে আপনার মোটামুটি 55 থেকে 60 তুলতেছেন, বেশি না, একশোতে জাস্ট 55 থেকে 60, আপনার যে পরিমাণ ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা জানতে হবে সেটা আপনার এখন থেকে শুরু করতে হবে। কারণ আপনি জাস্ট প্রশ্নটা দেখলে বুঝতে পারেন। আমার এখানে আপাতত প্রশ্ন মনে হয় নামানো নাই, না হলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। একটা দাঁড়ান, একটা প্রশ্ন আছে কিনা আমি একটু দেখি। প্রশ্ন মনে হয় নামানো নাই, নামানো থাকলে আপনাদেরকে আমি একটা দেখাই দিতাম। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন হচ্ছে গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু দেখুন। একদম রিসেন্ট ঘটনা থেকে, রিসেন্ট ঘটনার অ্যানালাইসিস থেকে প্রশ্ন আসে। এই যে প্রশ্নগুলো আসে ওগুলোকে অ্যাড্রেস করা টাফ হয়ে যায়। ঠিক আছে, আপনাদেরকে আমি প্রশ্নও দিব, তারপর হচ্ছে আবার ইয়াও দিয়ে দিব, তারেক শামসুর রহমানের যে বই ওইটার পিডিএফ দিয়ে দিব। তখন আপনি ওখান থেকে মোটামুটি রিলেট করতে পারবেন যে কোন স্টোরি গুলো হচ্ছে আপনার ওখান থেকে প্রশ্ন এসে গেছে, বা ওই স্টোরি গুলো থেকেই যে আপনি আসলে প্রশ্নের আনসারটা করতে পারবেন, ওটা আমি আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব না, আপনারা হচ্ছে দেখে বুঝতে পারবেন। ছবি তুলে দিয়ে দিব না ওইভাবে। আচ্ছা, এখন চলে আসছে আন্তর্জাতিক প্রস্তুতির মেইন চ্যালেঞ্জটা কোথায়। আন্তর্জাতিক প্রস্তুতি বলতে আমি এখানে প্রিলি প্লাস রিটেন বুঝাইছি। মেইন চ্যালেঞ্জটা কোথায়? ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে অনেক ডাইভার্স সিলেবাস, অনেক ডাইভার্স সিলেবাস। এখানে আপনার হচ্ছে যেখানে ইতিহাস আছে, এখানে আপনার হচ্ছে সংস্থা আছে, এখানে হচ্ছে আপনার বিরোধ আছে, এখানে হচ্ছে আপনার রিসেন্ট ঘটনা আছে, অনেক কিছু আছে। ঠিক আছে, রিসেন্ট অ্যানালাইসিস আছে, এই সব কিছু মিলে আপনার বিশাল একটা অবস্থা। এবং রিটেনে হলো যে আপনার এখানে আবার প্রবলেম সলভিং বলে একটা আলাদা ইস্যু আছে, যেটা হচ্ছে সাব্বির ভাইয়া হলো যে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই বলবে। এটা আবার অনেক কোচিং এ অনেক ভাবে আগে এরা বলে যে এইভাবে লেখা উচিত, ওভাবে লেখা উচিত, ওগুলো আসলে ওভাবে লেখার দরকারও হয় না। তো এই আর কি, এটা আবার লেখারও একটা প্রসেস আছে আর কি। তো এই যে জিনিসটা আমি বললাম অনেক ডাইভার্স সিলেবাস, এটার জন্য আমাদের একটু পাগল হয়ে যাওয়া লাগে। আপনার রিটেনে 100-তে 60 তোলা অনেক কঠিন। 60 আপনি তুলতেই পারবেন না, অনেক কঠিন। আপনি 55 মানে তোলার চেষ্টা করতে পারেন। আর প্রিলিতে আপনার 20-তে 12 থেকে 13 আপনার টার্গেট হইতে হবে উচিত, যদি আপনি ভালো করতে চান। আর যদি আপনি আরেকটু ভালো করে ফেলেন, ভালো চান, তাহলে আপনি 15 হয়তো বা তুলতে পারবেন। এই যে আমি টার্গেট নাম্বারটা বললাম, এই টার্গেট নাম্বারটার জন্য আমি কিন্তু আপনাকে বলতে পারছি না যে কোত্থেকে প্রশ্ন বেশি আসবে। একটা একটা চ্যাপ্টারের নাম আমি আপনাদেরকে বলতে পারবো যেখান থেকে প্রশ্ন বেশি আসবে এবং সবসময় আসে, সেটা হচ্ছে আমি দেখাই। সেটা হচ্ছে এই যে পরিবেশ। এই পরিবেশ অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট নাম দিলাম আমি এটার নাম। রিটেনের জন্য আবার ইম্পর্টেন্ট না, প্রিলির জন্য, ফর প্রিলি এত বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে এই একটা চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন চলে আসে প্রিলিতে। আপনি এই একটা চ্যাপ্টার অনেক ভালো করে পারবেন, এই দেখেন কতগুলো প্রশ্ন আসে দেখেন। প্রত্যেকটা বছর প্রশ্ন আসে, প্রত্যেকটা বছর প্রশ্ন আসে। এমন কোনো বছর নাই যেখানে এখান থেকে বেশি প্রশ্ন আসে না। তো আপনারা যেটা করবেন, আপনাদের যদি প্রিলিতে একদম মানে আহ, একদম প্রথমে যেটা আমি রিভাইজ করবো যে এটা থেকে আমার প্রশ্ন কমন আসবেই, এটা একদম আমি শিওর হইতে চাই, তখন আপনি হচ্ছে এই পরিবেশগত হচ্ছে একদম খাতা মুখস্থ করে ফেলবেন। বেশি চাপ বেশি ইয়াও না, পেজও বেশি না, দেখবেন যে 10 পেজ, 10 পেজ হলো যে আপনার হচ্ছে পড়া, পুরোটা মুখস্থ করে ফেলবেন, দেখবেন যে ওখান থেকে অনেক কমন চলে আসছে। ওখানে কি থাকে, ওখানে হচ্ছে যে জলবায়ুগত ইস্যু, তারপর হচ্ছে পরিবেশ বিষয়ক যেগুলো সংগঠন আছে, তারপর হচ্ছে ওখানে যে সম্মেলন গুলো হয়, যে কপ বা যে সম্মেলন গুলো হয়, তারপর হচ্ছে যে চুক্তি প্রটোকল গুলো আছে, এই চুক্তি প্রটোকলের বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে পরিবেশ থেকে। বাট আনফর্চুনেটলি এটা থেকে রিটেনে খুব বেশি প্রশ্ন আসবে না। রিটেনের প্রশ্ন আসবে হচ্ছে বিরোধ থেকে, যে হচ্ছে এই যে ইউক্রেন রাশিয়া সংকট, তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট, তারপর হচ্ছে বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার দ্বিপাক্ষিক
তারপর হচ্ছে বাংলাদেশের সাথে মায়ানমারের দ্বিপাক্ষিক, ওগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসবে। তো ওগুলো থেকে আপনার যখন জানতে, ওগুলো থেকে কিন্তু আমরা প্রিলিতে বেশি একটা প্রশ্ন পাবেন না। তো ওগুলো যখন আপনাকে পড়তে হবে, আপনি দেখবেন যে প্রিলি এবং রিটেনের সিলেবাস টোটালি ডিফারেন্ট। দ্যাটস আমি দেখলাম যে বিশাল ডাইভার্স সিলেবাস, ঠিক আছে। আচ্ছা, অনেক মুখস্থ তথ্য, অনেক মুখস্থ তথ্য। আপনি দেখবেন যে হচ্ছে আপনাকে সংস্থার নাম মনে রাখতে হচ্ছে। আমি একটু লিখি কোন কোন জিনিস মুখস্থ করতে হবে। ও, সব তো লাল লাল কালি দিয়ে লিখতেছে, বুঝাই যাবে না কোনটা কি লিখতেছে। এটা একটু ডিফারেন্ট কালি দিলে। মুখস্থ, মুখস্থ হচ্ছে আপনাকে সংস্থা মুখস্থ করতে হবে, আপনাকে হচ্ছে দিবস মুখস্থ করতে হবে, আপনাকে হচ্ছে সদর দপ্তর, ঠিক আছে, মুখস্থ করতে হবে, আপনাকে হচ্ছে সম্মেলন গুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাদের এই যে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, এদের হচ্ছে নাম মুখস্থ মানে নাম এবং হচ্ছে কে কখন জয়ী হয়েছে এগুলো মুখস্থ করতে হবে। সদর দপ্তর সদস্য সংখ্যা, হ্যাঁ লিখে দিলাম। এগুলো হচ্ছে ফর প্রিলি, প্রিলি, হ্যাঁ ফর প্রিলি। লিখিত না, লিখিত তো যে কত মুখস্থ করতে হবে তার কোনো ঠিক নাই। আপনাদেরকে হচ্ছে এটাকে কি বলে, যারা হচ্ছে এক্সপার্ট, এক্সপার্টদের উক্তিও মুখস্থ করতে হবে যখন আপনি লিখিত দিবেন কোনো একটা জিনিসকে ব্যাখ্যা করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে কে কখন নোবেল প্রাইজ পাইছে সেগুলো মুখস্থ করতে হবে। সবসময় মুখস্থ করা যাবে না, এগুলো হয়তো বা এটা হয়তো বা আমরা বাদ দিব। তারপর হচ্ছে কোনটি কোথায় অবস্থিত, এটাই হচ্ছে যে আপনার প্রথম চ্যাপ্টারটা। কোনটি কোথায় অবস্থিতটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। এগুলো অনেক মুখস্থ। তো এই যে অনেকগুলো জিনিস যে মুখস্থ করতে হবে আমাদেরকে, এই মুখস্থ কিভাবে করবেন না করবেন সেগুলো আমরা মোটামুটি আমাদের কোর্সে আলোচনা করব, কিভাবে মনে রাখতে পারেন। কারণ আপনি তো বই থেকে পড়ে নিতেই পারবেন, পড়ে নিলেই যে আপনার মনে থাকবে নট নেসেসারি, তাহলে তো বেসিক দিয়ে যে পড়ছে সেই বিসিএস ক্যাডার হয়ে যেত, তাই না? অথবা এই যে কোনো একটা কোচিং এ ভর্তি হলে এই যে, অথবা আপনি যদি লাইভ এমসিকিউ বা এরকম কোথাও একটা পরীক্ষা দিলেই যদি হয়ে যেত, তাহলে আপনি পরীক্ষা দিলেই ওখানে তো লাখ লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে, সবাই বিসিএস ক্যাডার হয়ে যেত। কেন হতে পারতো? তার কারণ হচ্ছে একটা কনক্রিট গাইডলাইন আপনার লাগবে, যে আপনি কিভাবে পড়বেন, কিভাবে মনে রাখবেন। কারণ পড়লেই যদি মুখস্থ হয়ে যদি হচ্ছে পরীক্ষা দিয়ে টিকে দিত, তাহলে তো সবাই বিশেষ ক্যাডার হয়ে যেত। এটাই হচ্ছে ডিফারেন্সটা, দ্যাটস হোয়াই দ্যাট ডিফারেন্স মিনস। আচ্ছা, আরেকটা হচ্ছে সিলেবাসের তুলনায় নাম্বার অনেক কম, এটা তো এখন একটু আগেই দেখে বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি যে প্রস্তুতির রোড ম্যাপ। ফার্স্ট অফ অল, কমন টপিক গুলো আমাদেরকে একসাথে পড়তে হবে। কমন টপিক গুলো আমরা কিভাবে একসাথে পড়বো? যেমন হচ্ছে ম্যাথ, এই একটা ম্যাপ থেকে আমি অনেক কিছু করে ফেলতে পারবো। আমি জাস্ট দেখি যে ম্যাপ থেকে আমরা কি কি করতে পারবো। আরেকটু আমি কালিটা চেঞ্জ করি। ম্যাপ থেকে আমি ফার্স্ট অফ অল করতে পারবো হচ্ছে প্রাচীন সভ্যতা। এটা আমরা ম্যাপ থেকে বলবো, মানে প্রাচীন সভ্যতার ম্যাপ থেকে বলবো আর কি, হ্যাঁ। আচ্ছা, ম্যাপ থেকে কেন বলবো? ম্যাপ থেকে বললে আপনি ওদের অবস্থান কোথায় সেটা ফার্স্টে মনে রাখতে পারবেন ভালো করে, একদম সুন্দরভাবে। এবং ওদের যারা হচ্ছে কাছাকাছি অবস্থিত, তাদের মধ্যে কিন্তু অনেক কিছু মিল ছিল, ঠিক আছে। একই জিনিস অনেকেই করছে, একটা থেকে আরেকটাতে হচ্ছে শিফট হয়েছে, বা একটা থেকে বিপরীত হয়ে হচ্ছে সামনেরটাতে গেছে। এই জিনিসগুলো হলে যে আপনারা অনেক ইজিলি মনে রাখতে পারবেন যদি আপনারা এটা ম্যাপ থেকে পড়েন। আপনি যদি এটা ম্যাপ থেকে না পড়ে শুধুমাত্র বইটা খুলে জাস্ট রিডিং করে দেন, আপনি একটু পরেই ভুলে যাবেন। কোন সভ্যতাটা কোথায় ছিল সেটা যদি আমি ম্যাপে একবার না দেখেন, তাহলে কিন্তু আপনি রিলেট করতে পারবেন না যে এক সভ্যতার সাথে আরেক সভ্যতার কানেকশনটা কোথায়। ওই যে পাশাপাশি ছিল ওইখানেই কানেকশনটা তৈরি হয়েছে, এটা আপনাকে ম্যাপে দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর চলে আসি প্রণালী, তারপর চলে আসি বিরোধপূর্ণ অঞ্চল। আমরা দেখছি না একটু আগে যেগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে, এগুলো সব দেখেন আপনি ম্যাপ দিয়ে হয়ে যাবে। তারপর চলে আসি এই যে বিরোধপূর্ণ অঞ্চল, ওই বিরোধপূর্ণ অঞ্চলটা কিসের সাথে কানেক্টেড বলেন তো? যুদ্ধের সাথে কানেক্টেড, মানে যুদ্ধ হয়েছে বলেই তো ওটা বিরোধপূর্ণ। তারপর হচ্ছে কি সীমানা, এই যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের পরে কি হয়েছে? সীমানা টানা হয়েছে। তাহলে আপনাকে আগে যুদ্ধটা জানতে হবে, যুদ্ধের ইতিহাসটা জানতে হবে। যুদ্ধ থেকে হয়তো প্রশ্ন আসবে না, বা সীমানা থেকে তো প্রশ্ন আসবে। তো সীমানা থেকে যখন প্রশ্ন আসবে, আপনাকে ইতিহাসটা জানতে হবে না, যে যুদ্ধটা কে হয়েছিল। আচ্ছা, তারপর চলে আসেন জোট। এই জোটগুলো হয়েছে ক্রিয়েটিভ, হয়েছে হচ্ছে আপনার যুদ্ধকে ঠেকানোর জন্য। যুদ্ধকে ঠেকানোর জন্য হচ্ছে জোটগুলো ক্রিয়েট হয়েছে। এই যে আপনি দেখেন যে ন্যাটো জোট, অর্থাৎ ইউএসএ বেসড যে জোটটা, আর রাশিয়া বা ইউএসএসআর বেসড যে জোটটা ছিল, যেটা হচ্ছে সমাজতান্ত্রিক জোট বলা হয়, ওটা তো এখন নাই, ঠিক আছে। তো ওই জোটে যারা ছিল ওরাও কিন্তু এখনো পর্যন্ত ওই মেন্টালিটিটাই বহন করে, এবং সারা জীবন এই মেন্টালিটিটা বহন করবে। আপনার জন্ম থেকে বহন করেছে, তার মৃত্যুর পরে বহন করবে। এগুলো কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, তো জোট বা প্রোটোকল, চুক্তি প্রোটোকল গুলো কিন্তু হয়েছে হচ্ছে আপনার যুদ্ধের বেসিসে। যুদ্ধ হয়ে গেছে, আপনি দেখবেন যে
এই যে মানবাধিকার আহ ভিয়েনা কনভেনশন যেটাকে বলে আর কি। তো এগুলো কেন হয়েছে? এগুলো হয়েছে হচ্ছে এই যে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হচ্ছে যে হচ্ছে মানবাধিকার হচ্ছে খর্ব হয়েছে, মানবাধিকারটা যাতে খর্ব না হয় দ্যাটস ওয়াই হচ্ছে চুক্তি প্রটোকল গুলো হয়েছে। আপনি দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গিয়ে হচ্ছে চুক্তি প্রটোকল গুলো হয়েছে, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সবার ইন্টারেস্ট ছিল একজন আরেকজনকে মারবে। তারপর গিয়ে হচ্ছে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট হয়েছে, নয়া বিশ্ব ব্যবস্থা হচ্ছে ক্রিয়েট হয়েছে, যেখানে হচ্ছে জাতিসংঘ ক্রিয়েট করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমরা আর এভাবে একজন আরেকজনকে মারবো না বা বিশ্বযুদ্ধ করবো না। কারণ বিশ্বযুদ্ধ করতে থাকলে আমাদের সবারই হচ্ছে যে একটা লস হয়, সবার সামষ্টিক একটা লস হয়। এই সামষ্টিক লসটা আমরা করতে চাই না। এই জিনিসটা কিন্তু আপনাকে ইতিহাস থেকে জানতে হবে। আপনি যদি অনেক আগের ইতিহাস থেকে বিপ্লব গুলো থেকে পড়া না শুরু করেন, তাহলে আপনি বুঝবেন না যে হচ্ছে কেন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। আপনার কাছে মনে হবে যে আচ্ছা হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ অমুক সালে হয়েছে। আপনার তো মাথায় প্রশ্ন হবে যে কেন প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পরে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হয়েছে, ওয়াই। কিন্তু এখনো পর্যন্ত কেন আর বিশ্বযুদ্ধ হচ্ছে না? তখন তো বিশ্বযুদ্ধ কিছুদিন পর পরই হতো। তো এই এই হচ্ছে প্রশ্নটা। এই যে এখনো পর্যন্ত বিশ্বযুদ্ধটা হচ্ছে না, এটার কারণ হচ্ছে এই যে দুটা বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা আমাদের আছে। ওই দুটা বিশ্বযুদ্ধের পরে আপনার কি ক্রিয়েট হয়েছে জানেন? ব্যালেন্স অফ পাওয়ার ক্রিয়েট করা হয়েছে। ব্যালেন্স অফ পাওয়ার ক্রিয়েট হয়েছে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার যে নিউক্লিয়ার ওয়েপন ক্রিয়েট হয়েছে ওই নিউক্লিয়ার ওয়েপনের মাধ্যমে। এবং নিউক্লিয়ার ওয়েপন হচ্ছে দুটো পক্ষের কাছেই আছে। নিউক্লিয়ার ওয়েপন পাকিস্তানের কাছেও আছে, ইন্ডিয়ার কাছেও আছে। নিউক্লিয়ার ওয়েপন রাশিয়ার কাছেও আছে, আমেরিকার কাছেও আছে। দ্যাটস ওয়াই হচ্ছে কেউ কাউকে মারতেছে না, কারণ যখনই একজনকে মারবে, যে প্রথমে মারবে সেই হচ্ছে কি হবে, উইনার। ঠিক আছে? যে সাপোজ ইউএসএ হচ্ছে রাশিয়াকে মেরে দিল, ইউএসএ কিন্তু এখানে উইনার, বাট নট দ্য আলটিমেট উইনার। ঠিক আছে? কারণ সে ওই কাজটা করার মাধ্যমে কিন্তু এখানে একটা বিগার প্রবলেম ক্রিয়েট করে দিবে, যেটার মাধ্যমে কিন্তু সে যেটা উইনার হয়েছিল ওই উইনারটা আর থাকবে না। দ্যাটস ওয়াই কিন্তু সে এটা আর করছে না। ঠিক আছে? মানে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হচ্ছে ক্রিয়েট হচ্ছে না হচ্ছে বিকজ অফ দ্য ব্যালেন্স অফ পাওয়ার। এই থিওরি গুলো কিন্তু আমরা আবার শিখবো। ব্রিটেনে কিন্তু এই থিওরি গুলো অনেক লাগবে। ঠিক আছে? আমি যেখানে লিখলাম, কি লিখলাম, ব্যালেন্স অফ পাওয়ার। এটা কি বলেন তো? এটা হচ্ছে একটা থিওরি। আপনার রিটেনে হচ্ছে এই থিওরি গুলো অনেক লাগবে। তারপর আরেকটা থিওরি আছে দেখবেন ইন্টারন্যাশনাল, অনেক ইম্পর্টেন্ট এবং হচ্ছে অনেক বেশি পরিচিত একটা নাম, সেটা হচ্ছে হান্টিংটনের সভ্যতার সংঘাত। এটা একটা তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়েছে যে এখন ওয়ার্ল্ড অর্ডার যেটা, মানে সেটা পরবর্তীতে ইভ্যালুয়েট হয়ে কোথায় যাবে, কার সাথে কার যুদ্ধ বিগ্রহ সব সময় থাকবে, সেটা হচ্ছে হান্টিংটনের সভ্যতার সংঘাত যেটা তত্ত্ব, সেখানে আছে। তো আপনাদেরকে এই তত্ত্বগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হতে হবে। আপনারা যারা আইআর স্টুডেন্ট না তারা এগুলো জানবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদেরকে ইতিহাসটা পড়ে তারপর হচ্ছে এই তত্ত্বগুলোর সাথে পরিচিত হবে। আমি যত আপনি এগুলোর সাথে পরিচিত হবেন, আপনি দেখবেন ইন্টারন্যাশনালে হচ্ছে আপনি আপনার ইন্টারেস্টটা খুঁজে পাবেন এবং নাম্বার কম। ইয়েস, হ্যাঁ, এটাই তো আমি ফার্স্টে লিখলাম, সিলেবাসের তুলনায় নাম্বার অনেক কম। এবং আপনি যদি আপনার যদি টার্গেট থাকে ফরেন অ্যাফেয়ার্স, আমি এখানে আরেকটু লিখি, আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট না করার জন্য এই জিনিসটা লিখছি। এটা কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। আপনার যদি ফরেন অ্যাফেয়ার্স টার্গেট হয়, আমাদের বুয়েটের অনেকেরই টার্গেট হয় আর কি, ফরেন অ্যাফেয়ার্স না, সরি সরি সরি, কিন্তু ফরেন ক্যাডার। আপনার যদি হচ্ছে যে এই যে ফরেন ক্যাডারটা যদি আপনার টার্গেট হয়, আপনার এই যে আপনি এখন থেকে ইতিহাসটা পড়বেন, ইতিহাসে যে আপনি কি করবেন, ইতিহাসে বা আন্তর্জাতিক চর্চায় আপনি যে ইনভেস্টটা করবেন, এই ইনভেস্টটা আপনার আলটিমেটলি কাজে লাগবে যদি আপনার ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস। ঠিক আছে? আপনার যদি ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস হয়, আপনার হচ্ছে যে ভাইভাতে গিয়ে অনেক ভালো করতে হবে। এই যে অনেক ভালো করতে হবে, আপনাকে যে ইন্টারন্যাশনাল ঘটনাগুলোকে যে অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে, ওই এক্সপ্লেন করার অ্যাবিলিটিটা আপনার একদিনে, দুই দিনে, এক বছরে গ্রো, মানে এক বছর লাগবে আর কি গ্রো হতে। একদিনে দুদিনে গ্রো হবে না। তারপর হচ্ছে আপনাকে যে ইনসাইটফুল লেখা আপনার লিখতে হবে। আন্তর্জাতিকে কিন্তু 60 মার্কস তোলা রিটেনে অনেক। ঠিক আছে? তো এই যে রিটেনে যে আপনি 60 মার্কসটা তুলবেন, সেটার জন্য আপনার যে ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিসটা করতে হবে। তারপর হচ্ছে ভাইভাতে যে আপনাকে 150, 160-এর মতো একটা মার্কস ক্যারি করতে হবে, ওই মার্কসটা ক্যারি করার জন্য আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড পড়াশোনাটা হলো যে আপনি এখন থেকে যদি করেন, সেটা আন্তর্জাতিক করলেই হবে না, শুধু বাংলাদেশের উপরেও করতে হবে। তাহলেই আপনি ফরেন ক্যাডারকে ক্র্যাক করতে পারবেন আর কি। সেটা হচ্ছে আপনার এখন থেকে শুরু করতে হবে। তাহলে আপনি এই যে ফরেন ক্যাডারকে যে আপনি টার্গেট করছেন বা হচ্ছে অ্যাডমিন ক্যাডারকে যে আপনি টার্গেট করছেন, এগুলোকে আপনি তখন ক্র্যাক করতে হবে।
ঠিক আছে। এই জিকে কে হচ্ছে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটি দিতে হবে এই কারণে না যে আপনার জিকে তেই সব কমন করে দেবে, নট নেসেসারি। ওই যে আছে না বিভিন্ন কোচিং সেন্টার, কোচিং সেন্টার না, ওই যে বিভিন্ন যে ফেসবুক গ্রুপ এবং পেজ গুলো আছে, তাহলে দেখবেন যে একটা লাইন দিল, একটা লাইন দিয়ে হচ্ছে একটা নৈর্ব্যক্তিক দিল, ওই নৈর্ব্যক্তিকটা হচ্ছে মানুষকে পড়তে বললো। এইভাবে আসলে পড়া হবে না। আপনি নৈর্ব্যক্তিক একটা কম পারলে কোনো অসুবিধা নেই, একটা নৈর্ব্যক্তিক কম পারার ডাজেন্ট। বাট হোয়াট ম্যাটার্স ইজ আপনি স্টোরিটা জানেন কিনা। আপনি যদি স্টোরি জানেন তাহলে আপনি রিটেনে অনেক ভালো লিখতে পারবেন, ভাই ভাই অনেক ভালো বলতে পারবেন, এটা অনেক ম্যাটার করে। আপনি প্রিলিতে 150টা দাগায় 20টা ভুল করে 120 টায় হচ্ছে টিকে যাবেন, এটা কোনো ইস্যুই হবে না। কিন্তু এটাতে বলতে পারবেন smart, ওই issue হবে। কে আপনার মেক করে দিবে, ডিফারেন্স মেক করে দিবে যে আপনি একদিন পাবেন নাকি হচ্ছে পয়েন্ট পাবেন নাকি হচ্ছে গুলো। ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু দেখি ম্যাপ থেকে কিভাবে আমরা এটা করতে পারি। আপনারা কপি করে এইখানে যেতে পারবেন। ঠিক আছে। এখানে দেখেন, আমরা এনসিয়েন্ট সিভিলাইজেশনের ম্যাপটা দেখছি। তো ম্যাপে কি এনসিয়েন্ট সিভিলাইজেশন কে দেখা যাচ্ছে? না না, ম্যাপটা রিসেন্ট, রিসেন্ট ম্যাপই। আপনি দেখেন, ম্যাপটা কিন্তু রিসেন্ট ম্যাপ। এনসিয়েন্ট সিভিলাইজেশনের সময় ম্যাপটা ছিল কিনা আমি জানি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এনসিয়েন্ট সিভিলাইজেশনরা এই ম্যাপে কোথায় অবস্থিত ছিল সেটা হচ্ছে আমি ম্যাপে রাখছি। যেমন আপনি দেখেন, এই যে এটা কি শ্যাং ডাইনেস্টি বলে নাকি কি আমি জানি না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চীন। ঠিক আছে। চীন হচ্ছে হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সরি। একটু রেসপন্স করবেন কাইন্ডলি। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এই ম্যাপটাতে দেখেন যে কোন সভ্যতাটা কোথায় অবস্থিত ছিল। তো আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার বছর ধরে চীন হচ্ছে এই চীন অঞ্চলে ছিল। ঠিক আছে, ওর কোনো পরিবর্তন নাই। তারপর দেখেন, এই যে ইন্দুস ভ্যালি, ইন্দুস ভ্যালিতে হচ্ছে যে যে সভ্যতাটা ছিল। তারপর হচ্ছে অ্যানসিয়েন্ট গ্রিস কোথায় ছিল, এগুলো দেখছেন, এটা কিন্তু হচ্ছে আপনার ইউরোপের মধ্যে। তারপর দেখেন সুমেরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা বা এগুলো সবই হচ্ছে কিন্তু আপনার ছিল কোথায়? এই যে মধ্যপ্রাচ্যে, এটা কিন্তু মধ্যপ্রাচ্য। ঠিক আছে। তারপর আপনার হচ্ছে যে রোমান এম্পায়ার, রোমান এম্পায়ার ছিল কিন্তু ইউরোপে। তারপর হচ্ছে আফ্রিকাতে ছিল, দেখেন এই যে ইজিপ্ট, এটা হচ্ছে এই যে উত্তর আফ্রিকাতে ছিল। ঠিক আছে। তারপর হচ্ছে একদম যে পুরাতন সভ্যতা মেসোপটেমিয়া, ওটা হচ্ছে যে বর্তমানে ইরাকে ছিল। তাহলে এগুলো সব মধ্যপ্রাচ্যের মধ্যে পড়ে গেছে না? তো এভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো আর কি যে কোন সভ্যতাটা কোন ছিল। ব্যাবিলন সভ্যতা এগুলো সব কিন্তু হচ্ছে মধ্যপ্রাচ্যে, হ্যাঁ। অর্থাৎ ওই যে ইরাক, তারপর হচ্ছে ওই অঞ্চলটাতে তুরস্ক, ওই অঞ্চলটাতে হচ্ছে সবগুলো সভ্যতা ছিল। আচ্ছা, তারপর হচ্ছে মায়া সভ্যতা। মায়া সভ্যতা হচ্ছে আপনার এই যে সাউথ আমেরিকা এবং নর্থ আমেরিকার এই যে মাঝামাঝি অঞ্চলে, ওইখানে হচ্ছে মায়া সভ্যতা ছিল। অ্যাজটেক সভ্যতা ওইখানে ছিল, হ্যাঁ। তারপরে ইনকা সভ্যতা ছিল হচ্ছে আপনার আহ এই যে এই অঞ্চলটা, মনে হয় পেরু নাকি চিলি, এরকম একটা অঞ্চলে হচ্ছে ছিল, চিলি সম্ভবত এটা। তো টাইম স্প্যান, হ্যাঁ টাইম স্প্যানও লাগবে। এটা তো আমি আপনাকে জাস্ট হচ্ছে ওর অবস্থানটা দেখলাম। এরপর হচ্ছে আপনি যখন গাইডে দেখবেন, আপনি বেসিক ভিউ থেকে দেখেন অথবা হচ্ছে কোনো একটা ডাইজেস্ট থেকে দেখেন, সেম কথা। বেসিক ভিউ থেকে দেখেন, ওইখানে দেখবেন যে আপনি ওদের একটা ডিটেল বর্ণনা দেওয়া আছে। তো আপনি যখন ডিটেল বর্ণনাটা দেখবেন, সেটার সাথে আপনি এই ম্যাপটাও একটু দেখবেন। ম্যাপটা দেখে আপনি ফার্স্টে দেখবেন যে ওর অবস্থানটা কোথায়। আমি আপনাকে হচ্ছে আহ আজকে যেহেতু ক্লাসটা আর আমরা বেশি লম্বা করবো না, আরো একটা আলোচনা আছে, আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ হিসেবে জাস্ট বলি। আমি বলি আপনাকে, মেসোপটেমিয়া সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতাতে ছিল হচ্ছে আপনার এই যে সুমের, সুমের যেটা দেখতে পাচ্ছেন ও হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে। আচ্ছা, মেসোপটেমিয়া সভ্যতাটা হচ্ছে গড়ে উঠেছিল প্রাচীন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, এবং সেটা হচ্ছে বর্তমানে ইরাকের অন্তর্গত। তো ইরাকটা কোথায়? সেটা তো এই যে এখানে মধ্যপ্রাচ্যে, তাই না? তো এই যে ইরাক, ইরাক সম্ভবত এখানে আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ইরাক, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা ছিল। তো মেসোপটেমিয়া সভ্যতাটাকে আবার হচ্ছে চারটা ভাগে ভাগ করা যেত। সুমেরীয় সভ্যতা ফার্স্টে, তারপরে ব্যাবিলনীয়, তারপরে অ্যাসিরীয়, তারপর হচ্ছে ক্যালদীয়।
মানে এরা হচ্ছে যে একটার পর একটা আসছে আর কি। প্রথমে সুমেরীয়রা ছিল, ওরা হচ্ছে 2000 খ্রিস্টপূর্বাব্দে, মানে খ্রিস্টপূর্ব 2000 ছিল আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে ওদের যেগুলো অবদান, এটা কিন্তু শিখতে হবে। আহ মানে চাকা তৈরি করছে ওরা। তারপর হচ্ছে যে চন্দ্র মাসের হচ্ছে প্রচলন তারা শুরু করছে, অর্থাৎ চন্দ্র পত্রিকা, পঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার যেটা বলে আর কি। তারপর হচ্ছে তারা সর্বপ্রথম ইউনিফর্ম বা লিখন পদ্ধতি হচ্ছে আবিষ্কার করছে। এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। এই ইনফরমেশন গুলো হচ্ছে আপনার কি ইনফরমেশন, এগুলো আমরা আমাদের মূল ক্লাসে শিখবো আর কি। আজকে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়াটা দিতে চাচ্ছি যে এটা যখন আপনারা পড়বেন, তখন আপনাকে কেন ম্যাপটা দেখতে হবে। ম্যাপটা দেখতে হবে এই কারণে, আপনি দেখবেন যে এর পরে যেটা ব্যাবিলনীয় সভ্যতা আসছে, ব্যাবিলনীয় সভ্যতাতেও কিন্তু যে জিনিসগুলো ছিল, আপনি দেখবেন যে ওদেরও কিন্তু লৌকিক ভাষা ছিল, এবং ওই লৌকিক ভাষাটা কিন্তু অনেকটা ইউনিফর্মের মতো। কেন? কারণ ওই ব্যাবিলন সভ্যতাটাও আবার হচ্ছে এই ইরাকে অবস্থিত। তার মানে একটা সভ্যতার পাশের যে সভ্যতাটা, ওটা অবশ্যই ওই সভ্যতার মতোই কিছু গুণাবলী তার থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসোরীয় ক্যালদীয়, তার আপনি দেখবেন যে অ্যাসোরীয় ক্যালদীয়তে হচ্ছে ওরা জাস্ট একটু উন্নত হচ্ছে, ওরা হচ্ছে লোহার অস্ত্র ব্যবহার করতো। ক্যালদীয়তে হচ্ছে যে ওরা হচ্ছে আপনার ওই যে নামগুলো মুখস্থ রাখতে হবে, যে সম্রাট নেবুকাদনেছর, তারপর হচ্ছে যে তাদের ব্যাবিলনের শূন্য উদ্যান, এগুলো হচ্ছে কাদের অবদান, এটা হচ্ছে বুঝতে পারতেছেন যে ব্যাবিলনীয় সভ্যতা। তারপর হচ্ছে 12টা রাশি চক্র। তা আপনি দেখেন প্রথমে হলো যে তারা কি করছে, ও তারাই কিন্তু আবার হচ্ছে যে কৃষি কাজ করতো। তাহলে আপনি চিন্তা করেন জিনিসগুলো কোরিলেটেড না? যে হচ্ছে আপনার চন্দ্র পঞ্জিকা হচ্ছে আবিষ্কার করছে, যে হচ্ছে আপনার রাশিচক্র, মানে কি রাশিচক্র যেটা হচ্ছে নক্ষত্র, নক্ষত্রগুলো দেখতেছে। তার মানে তারা হচ্ছে যে দিন রাতের হিসাব, তারপর হচ্ছে আপনার আহ এটাকে কি বলে, সিজন গুলোর যে হিসাব, এটা তাহলে তারা আবিষ্কার করছে বা বের করছে, বা তারা এটা হচ্ছে বুঝতে পারছে যে এরকম সিজনাল চেঞ্জ হয়। তো এই যে সিজনাল চেঞ্জটা যে হয়, সিজনাল চেঞ্জটা আমাদের কেন লাগে বলেন তো? যে কৃষি কাজ করে তারে কিন্তু সিজনাল চেঞ্জ লাগে। যে হলো যে আপনার একদম উন্নত বিশ্বে বসে আছে, ও তো কৃষি কাজ করতেছে না, ও তো সিজনাল চেঞ্জ হচ্ছে শুধু চা খাওয়ার জন্য লাগে, যে বৃষ্টি বসে চা খাইছি। বাট যে হচ্ছে কৃষি কাজ করে তার জন্য সিজনাল চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সভ্যতা ওইখান থেকে শুরু হয়েছে। দ্যাটস ওয়াই আপনি দেখবেন যে তারা ওই নক্ষত্রপুঞ্জের সন্ধান পাইছে, নক্ষত্র চক্র আবিষ্কার করছে। কেন আবিষ্কার করছে? বিকজ তারা তাদের আয়ের মূল উৎস ছিল কৃষি। আপনি এই জিনিসগুলো এভাবে হচ্ছে মনে রাখবেন। ঠিক আছে। আর যে সভ্যতাটা হচ্ছে নগর সভ্যতা, আপনি দেখবেন যে রোমান এম্পায়ারটা হচ্ছে নগর সভ্যতা, ওখানে তো কোনো কৃষিকাজ করতো না। দ্যাটস ওয়াই ও কিন্তু হচ্ছে এই ধরনের জিনিসগুলো আবিষ্কার করে, বা রাশিচক্র, এগুলো কিন্তু সে আবিষ্কার করে। সে আবিষ্কার করছে হয়তো বা ডিফারেন্ট কিছু, যেমন আপনি দেখবেন যে সে হচ্ছে আবিষ্কার করছে হচ্ছে আপনার এই যে আমরা কি বলি, আহ ডেমোক্রেসি, ডেমোক্রেসি না, এটাকে আমরা কি বলি, ওই যে আধুনিক আহ সভ্যতার যে নিয়মগুলো আর কি, যেমন আমি বলি, ভুলে গেলাম, ডেমোক্রেসি বলে মনে হয়। মানে হচ্ছে আমরা এখন বর্তমানে যে নিয়মগুলো ফলো করতেছি, অর্থাৎ একটা আহ, রাষ্ট্র পরিচালনা করতে আমরা যে বর্তমানে যেগুলো ফলো করতেছি, সেগুলোকে যদি আপনি অনেক পিছনে নিয়ে যান, সেগুলোর উৎপত্তি হয়েছে হচ্ছে যে সভ্যতাগুলো আপনার নগর সভ্যতা ছিল। যেমন হচ্ছে আপনার গ্রিক হচ্ছে নগর সভ্যতা, তারপর হচ্ছে রোমান এম্পায়ারটা হচ্ছে নগর সভ্যতা। ওই নগর সভ্যতা গুলোতে কিন্তু আমরা এখন যে নগরে আছি, বা হচ্ছে একটা সরকার গঠন করছি, ওই নিয়মগুলো হচ্ছে ওইখানে ছিল। আর কৃষিকাজ করতে আমাদের যে জিনিসগুলো লাগে, সেগুলো ছিল হচ্ছে যে সভ্যতাটা কৃষিকাজ ভিত্তিক ছিল তাদের। এইভাবে হচ্ছে আপনি রিলেট করে মুখস্থ রাখেন। আপনি যদি রিলেট করে মনে না রাখেন, তাহলে কিন্তু তারপর যে সভ্যতাগুলো হচ্ছে নদীর পাশে ছিল, তারাই কিন্তু কৃষিকাজ করতো। তারাই কিন্তু হচ্ছে ওই যে ইয়াগুলো আবিষ্কার করছে, নৌকা বা এগুলো আবিষ্কার করছে। আপনি দেখবেন যে মিশরীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, এরা হচ্ছে যে আপনার নৌকা বা হচ্ছে এগুলো ইউজ করতো। কেন ইউজ করতো? কারণ হচ্ছে ওরা নদীর পাশে, তাই, বা সমুদ্রের পাশে, তাই। ঠিক আছে। আচ্ছা, এইভাবে হলো যে আপনি রিলেট করে মনে রাখতে পারেন আর কি। তবে হ্যাঁ, এই চ্যাপ্টারটাতে বেশ কিছু জিনিস মুখস্থ করার আছে। বিশেষ করে প্রশ্ন আসে হচ্ছে যে কোন সভ্যতাটা কোথায় অবস্থিত। কোথায় অবস্থিতটা আপনি এই ম্যাপ থেকে বলে দিতে পারবেন। কোথায় অবস্থিত, কোন সভ্যতা কোথায় অবস্থিত, হ্যাঁ। তবে আপনাকে আরো যে জিনিসগুলো মনে রাখতে হবে, সেগুলোর জন্য আপনার আমাদের পরবর্তী স্লাইডে বা হচ্ছে পরবর্তী ক্লাসে যেতে হবে। সেখানে হলো যে আপনার হয়তো বা কোথায় অবস্থিত সাথেও আরো কিছু জিনিসপত্র আপনার থাকবে। মানে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফরমেশন, যেগুলো হচ্ছে আপনার পরীক্ষায় আছে, সেগুলো হয়তো বা আমরা ওখানে হাইলাইট করে দেবো, সেগুলো আপনি মুখস্থ করবেন। কিন্তু আপনাকে কিন্তু ইতিহাসটা বা ইয়াটা জানতে হবে, স্টোরিটা জানতে হবে। ঠিক আছে। স্টোরিটা আপনি ফুল করবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাই হচ্ছে ম্যাপ দেখালাম না আমি একটু আগে, যে ম্যাপটা দেখালাম, এই ম্যাপের আমি একটু চলে যাই। ম্যাপটা আমি কোথায় যেন শেয়ার করে রাখলাম, সরি। কোথায় গেল?
এই যে এই ওয়েবসাইটটার আমি আপনাদের কাছে লিংক দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটটাতে ঢুকলে আপনারা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাবেন, এবং হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপের সাথে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে ক্লিক করলে, আপনি সাপোজ এই যে চায়নার উপর ক্লিক করছেন, তো দেখেন আপনি এখন চায়নাতে চলে আসছেন। তো এটা ভালো আর কি, আমার কাছে বেশ ভালো লাগে। মানে আপনি তো আর সারাদিন ম্যাপ হাতে ক্যারি করতে পারবেন না, বাট ইটস গুড আর কি। আচ্ছা, এখানে আপনি দেখেন, এখানে এই যে দেখেন, এখানে মনে হয় আমি দাগ দিতে পারবো না। দাগ যেহেতু দিতে পারবো না, তো আমি জাস্ট মুখে বলি। এখানে একদম মাঝখানে যে অংশটা আপনি এখন দেখতে পাচ্ছেন, এই যে তুর্কি, তারপরে ইরান, কুয়েত, কাতার, ইরাক, এই এই অংশটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্য। ঠিক আছে, এখানে আপনি মধ্যপ্রাচ্যকে হচ্ছে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনি যেমন সাপোজ এখানে হচ্ছে ক্লিক করেন, সৌদি আরবিয়াতে মনে হয় চলে যাবে। আচ্ছা, এই অঞ্চলটাকে হচ্ছে আমরা মধ্যপ্রাচ্য বলছি আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটা এটা তো ওই যে চায়না, রাশিয়া কিন্তু ইউরোপের অংশ। তারপরে যে ইউরোপ, তারপর হচ্ছে আফ্রিকা পুরোটা লাগে না, শুধুমাত্র উত্তর আফ্রিকার কয়েকটা লাগে। তারপর হচ্ছে আপনার এই যে আমেরিকা। তারপর আরো একটা বিষয় আছে, চায়নার যে 9 ড্যাশ লাইন, অর্থাৎ যেখানে হচ্ছে সে রাজ করতে চায়, সেটা হচ্ছে এই যে সাউথ চায়না সি, যেটা এই যে ইস্ট চায়না সি, এখানে হচ্ছে সে রাজ করতে চায়। ঠিক আছে, দেখা যাচ্ছে যে ইস্ট চায়না সি, এখানে হচ্ছে সে রাজ করতে চায়। ঠিক আছে, অর্থাৎ এখন যে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ সে নিচ্ছে, এটা নিচ্ছে হচ্ছে সে, এই যে দেখেন, এই ওর ওর ক্লোজ প্রক্সিমিটিতে যতগুলো দেশ আছে, সবগুলো দেশকে যাতে সে কন্ট্রোল করতে পারে, এই সেই কন্ট্রোলটা দিয়ে সে হচ্ছে এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, ইভেন হচ্ছে যে এখানে যে আহ দেশগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন ছড়িয়ে ছিটিয়ে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, এগুলো থেকে শুরু করে আপনার হচ্ছে মিডল ইস্ট, এগুলো সবগুলোতে যদি সে এক্সেস করতে পারে, এটার জন্য হচ্ছে তার মূলত সে চায় আর কি। তো এই জিনিসগুলো, সে যে আসলে কি চায়, তার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভটা কোত্থেকে কোথায় বিস্তৃত, এই জিনিসগুলো আপনারা ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন। আপনি বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে হচ্ছে সার্চ দিবেন, সার্চ দিয়ে আপনি আগে দেখবেন যে ম্যাপের কোত্থেকে কোথায় সে গেছে। আর আপনার যদি বুঝতে অসুবিধা হয়, আপনি যদি লাবিব রাহাতে একজনের হলো যে আমি লিখে দিলাম না, ওনার হচ্ছে বেশ কিছু হচ্ছে এরকম ভিডিও আছে, ওখানে হচ্ছে সে বেশ সুন্দর করে হচ্ছে এক্সপ্লেন করছে আর কি। ওইখান থেকে দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কোন অঞ্চলটা হচ্ছে, বা হচ্ছে কোন ইনিশিয়েটিভটা হচ্ছে কোন অঞ্চলে হচ্ছে, বা কেন হচ্ছে এই ধরনের ইনিশিয়েটিভটা কেন হচ্ছে। ঠিক আছে, মানে ম্যাপ নিয়ে হলো যে আমাদের কোর্সেও হলো যে আপনারা বেশ ভালো ইনসাইট পাবেন, সেটা তো টোটালি বিসিএস রিলেটেড। আর আপনারা যদি আরো ডিটেল একটু জানতে চান, বা আরো হচ্ছে অনেক কিছু জানতে চান, তাহলে হচ্ছে লাবিব রাহাতের হচ্ছে ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের আজকের আলোচনা ছিল। আজকের আলোচনাতে আমরা হচ্ছে বলার ট্রাই করছি আমরা ম্যাপ থেকে, আচ্ছা ম্যাপ থেকে পড়ার সময় এই যে আমি যে বললাম আপনাদেরকে আমরা প্রণালী, তারপর হচ্ছে আহ ইয়া এটাকে কি বলে, বিরোধপূর্ণ অঞ্চল, এগুলো যে আমরা বুঝতে পারি, সেটা একটু দেখো, সেটা তো দেখাই, সেটা একটু দেখো। এই দেখি এখানে প্রণালীগুলো মনে হয় আছে। জনি হ্যারিস ইউটিউব স্কুল, হ্যাঁ, দ্যাটস গুড টু। এই যে আমরা প্রণালীগুলো একটু দেখি। এখন একটু আগে আপনারা ওয়ার্ল্ড ম্যাপটা দেখে আসছেন না, মাথায় আসে না কোন জায়গায় কোনটা অবস্থিত ছিল? এখন আসেন, ম্যাপ যদি আপনারা একবার দেখেন কোন প্রণালী কোথায় অবস্থিত বুঝতে পারবেন। এই যে দেখেন, হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আপনারা বারবার শুনবেন যে ইরান অনেক ইম্পর্টেন্ট একটা দেশ। ইরানের সাথে হচ্ছে ইউএসএ কোনো ঝামেলা করতে চায় না, ইরানের সাথে কোনো দেশ কোনো ঝামেলা করতে চায় না। ইরানের সাথে কিছুক্ষণ চীন বন্ধুত্ব করতে চায়, কিছুক্ষণ রাশিয়া বন্ধুত্ব করতে চায়, কিছুক্ষণ ইউএসএ বন্ধুত্ব করতে চায়, তারপরে কিছুক্ষণ সৌদি আরব বন্ধুত্ব করতে চায়, যদিও তাদের মধ্যে বন্ধুত্ব হওয়া সম্ভব না। কেন বলেন তো? কারণ হচ্ছে এই হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালীটা দিয়ে হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বড় তেলবাহী জাহাজগুলো হচ্ছে চলাচল করে, এবং এই হরমুজ প্রণালীটা কন্ট্রোল করে হচ্ছে ইরান।
এই যে ইরানের এন্টায়ার পাওয়ারটা আসেই হচ্ছে এই প্রণালী কন্ট্রোল থেকে। এবং এই প্রণালীটা হলো আপনার, এখানে যদিও একদম ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, পারস্য উপসাগর এবং হচ্ছে ওমান উপসাগরকে হচ্ছে আলাদা করছে। সরি, হ্যাঁ আলাদা করছে। ঠিক আছে, প্রণালীটা দিয়ে হচ্ছে এই দুইটা জিনিস হচ্ছে আলাদা। এবং ল্যান্ডের মধ্যে হলো যে আপনার এই যে ইরান, আর এদিকে সম্ভবত কাতার বা এরকম সামথিং। এখানে ডিরেক্ট নাই, বাট মোটামুটি হচ্ছে বোঝা যাচ্ছে কি আপনারা হচ্ছে যখন প্রণালী চ্যাপ্টারটাতে চলে যাবেন, প্রণালী চ্যাপ্টারটা যখন আপনারা পড়বেন, ওই চ্যাপ্টারটাতে আপনারা হচ্ছে একদম ডিটেলটা মুখস্থ করবেন আর কি। এখানে আপাতত ওভাবে মুখস্থ করার দরকার নেই, জাস্ট হচ্ছে আমরা দেখলাম যে এই জিনিসগুলো আমরা যদি হচ্ছে ম্যাপ থেকে দেখি তাহলে আমাদের কত ভালোভাবে মনে থাকবে। যে আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে হচ্ছে বললাম, গল্প বললাম, এই গল্পটা আপনি যখন শুনবেন তখন হচ্ছে যে আপনার প্রণালীটা সুন্দরভাবে আপনার মাথায় গেঁথে যাবে আর কি। না হয় কিন্তু আপনার কাছে মনে হবে যে যে না, হরমুজ প্রণালী অমুক জায়গায় অবস্থিত, তারপর আপনি আবার ভুলে যাবেন, আপনি হরমুজ প্রণালীর সাথে হচ্ছে বসফরাস প্রণালী হচ্ছে গুলাই ফেলবেন। গুলাই ফেললে কিন্তু হবে না। দেখেন একই নামের বেশ কয়েকটা আছে, বসফরাস প্রণালী আছে, বাবেল মানদেব প্রণালী আছে। আপনার বাবেল মানদেব প্রণালী হচ্ছে যে এশিয়া এবং আফ্রিকার মধ্যে, আর বসফরাস প্রণালী হচ্ছে যে আফ্রিকা এবং ইউরোপের মধ্যে। এখন আপনি এটা কিভাবে মনে রাখবেন বলেন তো? আমি তো এভাবে মনে রাখছি যে এশিয়ানরা হচ্ছে একটু বাবলের মধ্যে থাকে, দ্যাটস ওয়াই তারা মানে তারা নিজেরা একটু নিজেদেরকে বাবলের মধ্যে রেখে, তারা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা করতে পারে না। দ্যাটস ওয়াই তাদের সাথে আফ্রিকানদের সাথে যেটা প্রণালী সেটা হচ্ছে বাবল মাইন্ডেড প্রণালী, বাবলের মধ্যে থাকে তারা, আফ্রিকানরা বাবলের মধ্যে থাকে। আর ইউরোপিয়ানরা হচ্ছে একটু বস টাইপের, দ্যাটস ওয়াই তাদের সাথে যে আফ্রিকার সাথে যেটা প্রণালী সেটা হচ্ছে বসফরাস প্রণালী। মানে আমি জাস্ট এভাবে মুখস্থ রাখার জন্য আর কি। এটা এমন না যে আপনি এভাবে মুখস্থ রাখবেন, এটা হচ্ছে টোটালি আমি এইভাবে মুখস্থ করেছি। ঠিক আছে, আচ্ছা। বাট আপনাকে কিন্তু জানতে হবে ইউরোপের কোন অংশের সাথে হচ্ছে এটা, বসফরাস প্রণালীটা হচ্ছে ইউরোপের কোন অংশের সাথে হচ্ছে এশিয়ার কোন অংশতে হচ্ছে কানেক্ট করছে, সরি আফ্রিকা না, ইউরোপের সাথে হচ্ছে আপনার এশিয়াকে কানেক্ট করছে, কোন অঞ্চলটাকে কানেক্ট করছে কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে দেখেন, বসফরাস প্রণালী হচ্ছে তুরস্কের সাথে ইউরোপের কোন অঞ্চলকে কানেক্ট করছে এটা এখানে ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, অসুবিধা নাই। আপনাদেরকে তো আমি বললাম আপনারা কিন্তু ম্যাপ কিনে নেবেন, ঠিক আছে? ম্যাপ কিনবেন, ম্যাপ যেটাতে হচ্ছে আপনাদের অ্যানোটেটেড ম্যাপ যেটা পাওয়া যায় আর কি, আলালের সম্ভবত আলাল নাম হতে পারে, অথবা আলাল সম্ভবত নাম। আপনারা হচ্ছে ম্যাপ কিনে নেবেন, ম্যাপ কিনলে সেটা আপনাদের রুমে হচ্ছে টাঙায় রাখবেন, সেখান থেকেই হচ্ছে আপনারা মোটামুটি বুঝে যাবেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে বসফরাস প্রণালীটা হচ্ছে পুরোটাই তুরস্কের মধ্যে অবস্থিত। আপনারা কি এটা জানেন কিনা আমি জানি না, তুরস্ক এমন একটা দেশ যেটা হচ্ছে মিডল ইস্টেও অবস্থিত আবার ইউরোপেও অবস্থিত। এবং একটা একটা ব্রিজের মাধ্যমে হচ্ছে দুইটা অংশ কানেক্টেড। অর্থাৎ ওর মিডল ইস্ট অংশটা, মানে মিডল ইস্ট মানে কিন্তু এশিয়াই, ঠিক আছে? মিডল ইস্ট কিন্তু আবার মনে করেন না যে অন্যান্য মানে মহাদেশের অংশ, এশিয়া মহাদেশেরই অংশ। এই যে মিডল ইস্টের সাথে হলো যে সরি, মিডল ইস্ট না, মানে এশিয়া মহাদেশের সাথে হচ্ছে যে ইউরোপ মহাদেশের যেটা কানেকশন, সেটা যে বসফরাস প্রণালী কানেক্ট করছে, ওই প্রণালীটাই আবার হচ্ছে তুরস্ককে দুই ভাগে ভাগ করছে। তুরস্কের এশিয়ার অংশটার সাথে হচ্ছে ইউরোপের অংশটার মধ্যকার মাঝখানে হচ্ছে বসফরাস প্রণালী। ঠিক আছে, আচ্ছা। এরপর আমরা চলে আসি হচ্ছে এখানে বেশ কয়েকটা, যেমন সুয়েজ। সুয়েজটা হচ্ছে কি, সুয়েজ খাল নাম শুনছেন না? যে সুয়েজ খাল নিয়ে হলো যে বিভিন্ন সময় ঝামেলা লেগে যায়, সুয়েজ খালের দখল নিয়ে ঝামেলা লেগে যায়। এটা নিয়েও কিন্তু চারটা আহ ইরান, সরি, আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে সুয়েজ খাল নিয়ে। মানে একটা সুয়েজ খালের সাথে হচ্ছে কানেক্টেড ছিল আর কি যুদ্ধগুলো। তো এই যে সুয়েজ খাল, এটা হচ্ছে আপনার ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে মানে হচ্ছে ডিফারেন্স করে দিচ্ছে, এবং মিশরের মধ্য দিয়ে হচ্ছে অতিক্রম করছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিন্তু আপনার মিশর অনেক ইম্পর্টেন্ট, এবং মিশর কিন্তু সুয়েজ খালের কি করছে, জাতীয়করণ করছে, অর্থাৎ সুয়েজ খাল কিন্তু ওদের ওদের আন্ডারে। তো আপনি দেখেন কোন কোন সাগরকে কানেক্ট করছে, দেখেন এই যে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর মানে কি, ওর সাথে কোনো কিছু কানেকশন নেই, ও জাস্ট একদম মিডলে। ওর সাথে হচ্ছে লোহিত সাগরকে কানেক্ট করে দিচ্ছে। এবং এটা হচ্ছে টোটালি আপনার ওই যে সৌদি আরবিয়ার জাস্ট পিছনে, সৌদি আরবিয়ার জাস্ট সামনে হচ্ছে পারস্য উপসাগর, এবং জাস্ট পিছনে হচ্ছে লোহিত সাগর। এবং ওটার উপরেই হচ্ছে কিন্তু আপনার ভূমধ্যসাগর। ঠিক আছে, আর কৃষ্ণ সাগর দেখেন, কৃষ্ণ সাগরের কিন্তু মাঝখানে। তো ওই জিনিসগুলো হলো যে আপনার ম্যাপ থেকে দেখলে দেখবেন একদম ডিরেক্টলি মুখস্থ হয়ে গেছে। তো আমরা আজকে আর বেশি লেংদি করবো না, আমরা এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের মূল
ক্লাসগুলোতে হচ্ছে অনেক ডিটেইলে আলোচনা করবো, আমরা দেখবো যে, এবং এই ম্যাপটা কিন্তু আমরা নিজেরা হাতে আঁকবো, হাতে এঁকে হচ্ছে এই প্রণালীগুলোকে হাতে এঁকে শিখবো। যখন আমরা জিনিসগুলো একদম হাতে এঁকে শিখবো, আপনি দেখবেন যে আপনার এই জিনিসগুলো একদম মাথায় গেঁথে গেছে, আপনি আর ভুল করতেছেন না। এবং ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে? কারণ প্রণালী থেকে যে একটা প্রশ্ন আসবে, এটা আপনাকে অবশ্যই পারতে হবে। সেটা আপনার প্রণালীটা কোথায় অবস্থিত প্রশ্ন আসুক, কোন দুইটাকে কানেক্ট করছে সেটা আসুক, কোন দুইটা উপসাগরকে কানেক্ট করছে সেটা আসুক, কোন দুইটা মহাদেশকে কানেক্ট করছে সেটা আসুক, আপনার কিন্তু এই তিনটা প্রশ্নের যে কোনোটা আসুক আমরা পারতে হবে। না পারলে কিন্তু আপনার প্রণালী থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা ছেড়ে দিবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনার সীমানা, সীমানাটা আমি আজকে এখানে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে টোটালি আপনি চিন্তা করেন, এই যে চীন, চীনের সাথে ভারতের সাথে যে সীমানাগুলো, তারপর হচ্ছে বাংলাদেশের সাথে যে ভারতের সাথে সীমানা, পাকিস্তানের সাথে যে ভারতের সাথে সীমানা, এগুলো সবগুলোর আলাদা আলাদা নাম আছে, এই নামগুলো আপনার শিখতে হবে। এবং কোন সীমানা কখন ক্রিয়েট হয়েছে, কোন যুদ্ধের পরে ক্রিয়েট হয়েছে, এগুলো আপনার মনে রাখতে হবে, ঠিক আছে? এটাই বললাম যে মুখস্থ পাঠানো। তো এই হলো যে আজকের মোটামুটি আলোচনা আর কি। আমাদের সাথে যদি সাব্বির ভাই থাকেন, সাব্বির ভাই আছেন কিনা আমি জানি না, মনে হয় উনি চলে গেছেন, অনেকক্ষণ ধরে আমি কথা বলছি তো। ভাই কি আছেন আমার সাথে? যে ভাই মনে হয় নাই, আচ্ছা ঠিক আছে, যাই হোক। সাব্বির ভাইয়ের ক্লাস আপনারা হচ্ছে মূলত আমাদের কোর্সে যখন অ্যাডমিট হবেন তখন করবেন আর কি। আমি এখন হচ্ছে আপনাদেরকে মাইক ওপেন করে কথা বলার পারমিশন দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা আমাকে প্রশ্ন ডিরেক্টলি করতে পারেন। আনমিউট করার অপশন দিলাম, যাদের প্রশ্ন আছে করতে পারেন। ও আচ্ছা, আমাদের কোর্সটা হচ্ছে মূলত 10 তারিখ থেকে এটার মূল ক্লাসগুলো শুরু হবে আর কি। এখনো তো আপনারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখছেন বা ফ্রি যে যে ফিচার গুলো সেগুলো দেখছেন, এরপর হচ্ছে আমরা যখন মূল ক্লাসে চলে যাব, তখন হচ্ছে কিন্তু এই জিনিসগুলোর উপর আপনাদের আলাদা আলাদা করে ডিটেল ক্লাস হবে। যেমন আমি আজকের ক্লাসে হচ্ছে আন্তর্জাতিক অনেক কিছু পড়াইছি, এইভাবে কিন্তু এইভাবে কিন্তু আপনাদের কারো মনে থাকে না বা এইভাবে হবে না। ঠিক আছে, আন্তর্জাতিকের চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আপনাদের ক্লাস হবে, এবং প্রতিটা ক্লাসের পর হচ্ছে, আমরা তো এর আগেও বলেছিলাম একবার যে একটা ক্লাস হবে, ওই ক্লাসের পর হচ্ছে একদিন বন্ধ থাকবে, এরপর হচ্ছে সেটার একদিন বা 2 দিন বন্ধ থাকবে, তারপর তারপর হচ্ছে সেটার উপরে হচ্ছে পরীক্ষা হবে। তো এটা হচ্ছে আমাদের প্রসেস আর কি। আচ্ছা, চ্যাটে কি কেউ কিছু লিখেছেন? আমি আসলে দেখতে পাচ্ছি না। প্রোভাইডার উইথ ভ্যালুয়েবল স্লাইড, হ্যাঁ আমরা আজকে স্লাইডটা দিয়ে দিব, আজকে স্লাইড আমরা আজকে দিয়ে দিব। গতদিন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাসটা যে মিস গেল না, ওইটার ক্লাসটা আবার হবে, ঠিক আছে? ক্লাসটা হওয়ার পর ওই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা আসলে কি উঠে আসছে, কেন উঠে আসছে আমি বুঝলাম না। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি হচ্ছে আপনাদেরকে স্লাইডটাই ওপেন করে রাখি। স্লাইডটা ওপেন থাক, আমার কিছু লিখতে হলে আমি ওখানে লিখবো, আপনারা দেখবেন। আপনাদের যে যে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। আমি লাস্ট পেজে দিলাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি এখানে লিখবো। আমি আপনাদের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি না তো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাইক ওপেন করে একটু কাইন্ডলি প্লিজ দ্রুত প্রশ্ন করে ফেলেন, তারপর আমরা হচ্ছে আমাদের ক্লাস হচ্ছে এন্ড করে দেবো। স্লাইড আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, স্লাইড নিয়ে টেনশন নাই, স্লাইড দিয়ে দেওয়া হবে। এবং হচ্ছে আমাদের এই যে আজকের ক্লাসটা হলো না, এই ক্লাসটার উপর কিন্তু আপনাদের পরশুদিন হচ্ছে একটা পরীক্ষা আছে। সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে আমি বলি, আপনাদের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্লাস নিবে হচ্ছে আমাদের যারা ফরেনের 2 জন আছেন, সাব্বির ভাই এবং হচ্ছে আহ সঞ্জয়, সঞ্জয় দত্ত, ঠিক আছে? ও হচ্ছে 43 পড়েন, এবং সাব্বির ভাই তো হচ্ছে আপনারা জানেন 33 পড়েন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস নিবে হচ্ছে আপনাদের মেইনলি অ্যাডমিন যারা আছেন তারা। এটার ক্লাসটা হচ্ছে মূলত আপনার ফয়সাল নিবে। ফয়সালের সাথে মনে হয় আপনাদের এখনো দেখা হয়নি। তারপর হচ্ছে সায়েম নিতে পারে, সাব্বির ভাইও নেবেন, মাঝে মাঝে একটা দুইটা ক্লাস হয়তো বা আমি নিতে পারি। তারপর হচ্ছে আপনাদের বাংলা, বাংলা ক্লাস নিবে হচ্ছে ফয়সাল, তারপর হচ্ছে আমি নিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারের ক্লাস হচ্ছে আমি নিব। আর ইংলিশ গ্রামারের ক্লাস হচ্ছে নিবে সায়েম, সায়েমের সাথে মনে হয় আপনাদের প্রথম দিন দেখা হচ্ছে, সায়েম হচ্ছে আপনাদের ইংলিশ গ্রামার ক্লাস নিবে। তারপর হচ্ছে বাংলা লিটারেচার হচ্ছে আমি নিব, বাংলা লিটারেচার হচ্ছে আমি নিব।
তারপর হচ্ছে বাংলা গ্রামার হচ্ছে আপনাদের সঞ্জয় নেবে। ঠিক আছে, সঞ্জয় হচ্ছে আপনাদের বাংলা গ্রামার নেবে। আপনাদের ম্যাথ, মেন্টাল এবিলিটি এই ক্লাসগুলো হচ্ছে সাবির ভাই নেবে। কারণ সাবির ভাই হচ্ছে যে এটাতে খুবই ভালো নেন আর কি। তারপর হচ্ছে আপনাদের সায়েন্স, কম্পিউটার এই ধরনের ক্লাসগুলো হচ্ছে পলক নেবে। ঠিক আছে, পলকের সাথেও মনে হয় আপনাদের প্রথম দিন পরিচয় হয়েছে। তো এই তো এইগুলো যে আপনাদের মোটামুটি ক্লাসের প্ল্যান। আপনাদের মোটামুটি ফ্রি ক্লাসে সবার সাথে দেখা হয়ে যাবে। ঠিক আছে। আপনাদেরকে আমি একটু সুযোগ দিয়েছি বা টাইম দিয়েছি হচ্ছে মূলত প্রথম পরীক্ষাটা ঠিক মতো দেওয়ার জন্য, প্রথম পরীক্ষাটা যাতে সবাই দেন। এটা হচ্ছে কালকে পর্যন্ত টাইম আছে, আপনারা একটা কাজ করেন, যারা পরীক্ষা এখনো পর্যন্ত দেননি আপনারা সবাই একটু পরীক্ষাটা অ্যাটেন্ড করেন, এখন করে দেখেন যে প্রশ্নটা আসলে কি কি আসে। সবগুলো যে আপনি পারবেন এখন যে আপনি অনেক ভালো মার্কস পেয়ে যাবেন নট নেসেসারি। আপনার এখন ভালো মার্কস পাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা আপনি কত পাচ্ছেন সেটা যাতে আপনি জানতে পারেন। রেজওয়ান, আপনি কি প্রশ্ন করবেন? আপনি আনমিউট করে কোশ্চেন করতে পারেন, আমি সবাইকে মনে হয় আনমিউট করার অপশন দিয়েছি। হ্যাঁ আপু, একটা প্রশ্ন ছিল আসলে। হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে একটা ওয়েবসাইটের নাম লিখছেন যে mapsofworld.com। হ্যাঁ, এইটা আপু দেখলাম যে মানে 13 সালের পরে আপডেট করে নাই, এটা দেখলে হবে? আপনি অন্য অন্য ওয়েবসাইটও দেখতে পারেন। মানে আমি যখন এটা দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি মোটামুটি জাস্ট কোন জায়গাটা কোথায় অবস্থিত, জাস্ট কোন জায়গাটা কোথায় অবস্থিত ওটা আমি ওখান থেকে বুঝতে পারতেছি আর কি। এখান থেকে কিন্তু আপনি হচ্ছে বিরোধপূর্ণ অঞ্চল বা হচ্ছে সীমানা এগুলো কোনোটাই জানতে পারবেন না। এটা হচ্ছে জাস্ট কোন অঞ্চলটা কোথায় অবস্থিত এতটুকু জানার জন্য। আপনার বিরোধপূর্ণ অঞ্চলটা এগুলো সবকিছু জানার জন্য কি করতে হবে জানেন? একটা ম্যাপ জি। কিনতে হবে। ম্যাপ কিনতে হবে। ম্যাপ, আলাল, আলাউস সম্ভবত ম্যাপ, যেটা হচ্ছে অ্যানোটেটেড। এটা কি আপু কোথায় লেখা আছে, পাবো? ইয়াতে পাবেন, লিখে পাবেন, আচ্ছা। জি। যে কোনো বই দোকানে পাবেন। এখানে এই জিনিসটা ফার্স্টে কিনে ফেলবেন। দুইটা ম্যাপ কিনবেন, একটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আর একটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই দুইটা ম্যাপ কিনে ফেলবেন, দুটোটাই হচ্ছে অ্যানোটেটেড ম্যাপ। অর্থাৎ অ্যানোটেটেড ম্যাপে কিন্তু বাংলাদেশের বিশ্লেষকরা কোথায় শহীদ হয়েছে সেটা পর্যন্ত আছে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপে হচ্ছে আপনার বিরোধপূর্ণ অঞ্চল প্রণালী, তারপর হচ্ছে সীমানা, এগুলো সব একদম ডিরেক্টলি। তারপর হচ্ছে কোন সভ্যতা কোথায় অবস্থিত এগুলো সবগুলো সুন্দর করে দেখানো আছে। ওই ম্যাপ গুলো হচ্ছে কিনবেন বাজারে গিয়ে, আপনারা আগে দেখবেন যে কোন ম্যাপে, বলবেন যে বিসিএস এর জন্য ম্যাপ দেন। জি দুইটা আপু, ম্যাপ কিনবেন। বুঝতে পেরেছি। জি, থ্যাংক ইউ আপু। ক্লাস টাইম করে থেকে, ক্লাস টাইম আমি আপনাদেরকে একটা সার্ভে করছিলাম, বেশিরভাগ মানুষজনই বললো যে ক্লাস টাইম আসলে রাত 10টা করে হলে ভালো হয়। ওই ধারাবাহিকতাই আমি ক্লাসে রাত 10টা থেকে রাখলাম। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম মানুষ যেটা বলছে সেই আবদারটাই রাখলাম আর কি। আমাদের টার্গেট থাকবে হচ্ছে আপনাদের ক্লাসগুলো 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়ার। কারণ আপনি দেখেন যে বেশি আলোচনার আসলে কোনো লাভ নাই, বা অনেক একটা ক্লাসে অনেক বেশি কিছু আলোচনা করে আসলে লাভ হবে না, আপনি কনসেন্ট্রেশন হারাই ফেলবেন। আমরা ট্রাই করবো হচ্ছে 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে যাতে হচ্ছে মোটামুটি যেটা বলার মূল সেটা যাতে হচ্ছে শেষ করে দেওয়া যায়। ঠিক আছে। আর আর যদি কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ পড়া কিভাবে শুরু করতে হবে বা হচ্ছে এই যে চ্যাপ্টারটা আমি আপনাদেরকে দিলাম না, এটার উপরে কিন্তু আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক এখন দিয়ে দিব, যেটার উপরে হচ্ছে আপনাদের পরীক্ষাটা হবে। আর আমি তো আপনাদেরকে অনেক ডাইভার্স কিছু পড়াইতেছি, সেটা তো আর আপনাদের হচ্ছে আহ ইয়া দিতে পারবো না, এটাকে কি বলে, পরীক্ষায় তো আর সব দিতে পারবো না, আলাদা আলাদা ভাবে পাশ করা লাগে। রিটেনে কি সাবজেক্ট রয়েছে আলাদা আলাদা ভাবে পাশ করা লাগে, হ্যাঁ। 9:30 করা যায়, হ্যাঁ 9:30 করা যায়, আমার কোনো অসুবিধা নাই। মানে এটা আসলে কি হয়েছে জানেন, যারা মোটামুটি এখনো পর্যন্ত টিউশন টিউশন করতেছে বা ওগুলো করে বাসায় আসবে, তারাই হচ্ছে আবদারটা করছিল যে রাতের 10টা থেকে যদি হয় তাহলে তারা মানে রেকর্ডেড না, একদম লাইভ ক্লাসটা দেখতে পাবে। এটা হচ্ছে ওদের আবদারটা ছিল আর কি। তো এটা দেখা যাক, যদি আপনারা বেশিরভাগ মানুষজন বলেন যে 9:30টায় ক্লাস করলে ভালো হয় তাহলে 9:30টায় দিব ক্লাস, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা যারা ক্লাস নেবো তাদের কোনো অসুবিধা নেই। How should an engineer answer questions like, why do you want to join as admin cadre, where as you did graduation in civil mechanical, or how implement the civil mechanical knowledge to এই যে এই প্রশ্নগুলোর আনসারটা জানার জন্য আমি যে গতদিন আপনাদেরকে একটা ভাইবা সেশনে জয়েন করার জন্য লিংক দিয়েছিলাম, আপনারা ওই সেশনে জয়েন করেছিলেন? ওই সেশনে জয়েন করলে কিন্তু এই প্রশ্নটার আনসার এখন অলরেডি জেনে যাওয়ার কথা। ওই সেশনে যারা জয়েন করছেন মোটামুটি ওরা জানে।
অথবা আমরা আরো বেশ কয়েকটা সামনের, এই যে যতদিন ফ্রি ক্লাস চলবে আর কি, এক দুইটা ভাইবা সেশনে হয়তো বা আপনাদেরকে জয়েন করতে দিব। আপনারা নেক্সট ভাইবা হচ্ছে আপনাদের শুক্রবারে 5 তারিখ। শুক্রবার আমাদের নেক্সট ভাইবা বোর্ড বসবে। ওই ভাইবা বোর্ডে হচ্ছে আপনাদেরকে হয়তো বা আমরা ফ্রি একটা দেখার জন্য হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে আপনারা দেখবেন, আমরা প্রশ্ন করবো, ইঞ্জিনিয়ারদেরকে প্রশ্ন করবো যে হচ্ছে কেন আপনি অ্যাডমিন ক্যাডারে আসতে চান, উনি কি আনসার দিবে এবং আনসারটা আমরা নিবো নাকি হচ্ছে কারেক্ট করে দিব, আপনারা ওখানে শুনলে বুঝতে পারবেন। মেন কথা হচ্ছে এই প্রশ্ন আপনাকে অবশ্যই করবে, ঠিক আছে? যদি আনলেস ভাইবা বোর্ড খুব ভালো হয়, এই প্রশ্নটা আপনাকে করবে যে আপনি কেন অ্যাডমিন ক্যাডারে বা ফরেন ক্যাডারে আসতেছেন, আপনি কিভাবে কাজে লাগাতে চান। আপনাকে হচ্ছে যে একদম বইয়ের মতো আনসার দিলে হবে না, আপনাকে হচ্ছে যে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একটা বিলিভেবল আনসার হচ্ছে ওখানে দিতে হবে। যেমন আমি তো আমার নিজের টেকনিক্যাল ক্যারিয়ারে আছে, যেমন আমি হচ্ছে 43তম বিসিএস এর রোশন হাইওয়ে ক্যারিয়ার সুপারিশপ্রাপ্ত, এবং 41-এ হচ্ছে আমি গণপূর্ত ক্যারিয়ারে এখন যেমন চাকরি করছি। তো আমাকে এই প্রশ্নটা আবার করে নাই, কিন্তু মোস্ট অফ দ্য পিপলকে যখন এই প্রশ্নটা করছে তাদেরকে এটা আনসার দিতে হয়েছে যে সে যখন ইঞ্জিনিয়ারিং সাইডে ছিল, চাকরিতে ছিল, তখন হচ্ছে সে একটা নির্দিষ্ট লেভেলে জনগণের সাথে কানেক্ট হতে পারছে, বা একটা নির্দিষ্ট লেভেলে হচ্ছে অবদান রাখতে পারছে। বাট একজন যখন অ্যাডমিন ক্যাডারে বা ফরেন ক্যাডারে আসবে, আপনি দেখবেন যে আজকে লাস্ট ভাই হলো যে একটা লিঙ্ক শেয়ার করছে, এটা সম্ভবত বুয়েটিয়ান গ্রুপে শেয়ার করছে, দ্যাটস হয়তো বা সবাই দেখে নাই। ওইখানে আমাদের সিভিল 10 ব্যাচের এক ভাই আছেন, উনি হচ্ছে বর্তমানে আম, কুমিল্লাতে হচ্ছে হয়তো উনি কর্মরত, কুমিল্লা নাকি সীতাকুণ্ড আমি ভুলে গেলাম, আচ্ছা যাই হোক। তো উনি আপনার ভূমি ব্যবস্থার ভূমি ব্যবস্থাপনা আর কি, ভূমি ব্যবস্থাপনাটাকে হচ্ছে অনলাইন করার জন্য কাজ করছে। তো এটা উনি সবখানে কাজটা করতে পারে নাই, কাজটা হলো যে উনি হয়তো বা উনার যে জুরিসডিকশনটা ওই এলাকাতে হচ্ছে কাজটা করছে। এটার মানে কি বলেন তো? এটার মানে হচ্ছে আপনি সাপোজ এসিলেন, আপনার তো ভূমি ব্যবস্থাপনাটা তো আপনার উপর ডিপেন্ড করতেছে, তাই না? যে ওই এলাকাতে হলো যে ভূমি বিরোধ গুলোতে হলো যে আপনি হচ্ছে সমাধান করবেন। তো আপনি যখন আপনার অফিসে বসে কাজ করবেন, একটা মানুষ যখন এসে বলবে যে যে এটা হলো যে উনার, এটা উমুকের, এটা তমুকের, এই দাগ উনার, এই দাগ আরেকজনের, এটা আপনি ওইখান থেকে বসে কিভাবে বুঝলেন? মানে সমস্যাটা শোনার সাথে সাথে কি আপনি বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে আছে কি নাই, বা ও বানাই বলতেছে নাকি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে? বুঝতে পারবেন না। কারণ হচ্ছে আমাদের ম্যাপগুলোতে কিন্তু এখনো পর্যন্ত কোন দাগটা কার দখলে, এটা কিন্তু এখনো পর্যন্ত নাই। বাট উনি কি করছেন, উনি ওই স্পেসিফিক উনার জুরিসডিকশনের এলাকার ম্যাপটাকে হচ্ছে ওভাবে আপডেট করছেন। আপডেট করে এখন উনি অফিসে বসে কেউ একজন যখন ওনাকে এসে বলতেছেন যে এই অঞ্চল, এই এই জিনিসটা আমার ছিল, এটা ও দখল করে দিচ্ছে, উনি কি করতেছে ওটা, মানে এটার জন্য কিন্তু উনি প্রাইজও পাইছে, যে অনলাইন ভূমি ব্যবস্থাপনা উনি হচ্ছে কি করছে, ইনোভেশন প্রাইজ কিন্তু উনি পাইছেন। তো এই জিনিসটা উনি করতে পারছেন কিভাবে? উনি এটা করতে পারছেন যেহেতু উনি একজন ইঞ্জিনিয়ার, উনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার, এবং উনার যেহেতু হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ অনেক ভালো, দ্যাটস ওয়াই কিন্তু উনি এই জিনিসটা অন্যদের থেকে অনেক দ্রুত করে দিতে পারছেন। অন্যরা হয়তো বা ডেইলি চাকরি করতেছে না, আসতেছে, বাট উনি কিন্তু একটা ইনোভেটিভ কাজ করে ফেলছে। এটাই হলো যে আপনার একজন ইঞ্জিনিয়ারের অ্যাডমিন ক্যাডারে গিয়ে হচ্ছে যে অবদান উনি রাখতে পারবেন। ফরেন ক্যাডারে গিয়ে উনি কি অবদান রাখতে পারবেন? ফরেন ক্যাডারে আমাদের কিন্তু অনেক ট্যালেন্টেড মানুষজনকে লাগে, মানে অ্যানালিটিক্যালি যারা হচ্ছে অনেক ভালো, বা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের অনেক ভালো, এরকম মানুষজন আমাদের লাগে। তো অ্যানালিটিক্যাল পয়েন্টটাকে আপনারা হচ্ছে যে মেনলি হচ্ছে ইয়া করবেন, কারণ হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে হবে, আপনাকে প্রচুর অ্যানালাইসিস করতে হবে, আপনাকে প্রচুর ডিবেট করতে হবে। আপনি দেখবেন যে আপনার যারা এখন ফরেন ক্যাডার হয়েছে, আপনাদের পরিচিত যারা আছে আর কি, ওনারা কিন্তু প্রচুর ডিবেট করতেছে। এরা হয়তো বা, যেহেতু তাদের ফেসবুকে এগুলো শো করা নিষেধাজ্ঞা, সেগুলো শো করতে পারবে না আর কি, আর ওরা কিন্তু নিজেরা নিজেরা প্রচুর ডিবেট করে। ডিবেটটা কেন? ডিবেটটা হচ্ছে আপনি যে একটা ডিসিশন নিছেন বা ডিসিশনটা মেক করছেন, যেটা তো আপনারা নিউজে দেখতেছেন, কিন্তু ওরা তো হচ্ছে সেটার ব্যাক এন্ডে কাজ করছে। এই ব্যাক এন্ডে কাজ করার জন্য আপনি একটা ডিসিশন নিবেন কি নিবেন না, কেন নিবেন, জাস্টিফাই জাস্টিফাই করার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ ডিবেট করতে হবে। ডিবেট করার জন্য আপনাকে যে একটা অ্যানালাইসিস করতে হবে, স্টাডি করতে হবে, এই জিনিসগুলোতে আপনার ইন্টারেস্ট আছে। আপনি যখন হচ্ছে ইউনিভার্সিটি লাইফে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং এর সাথে রিলেটেড ছিলেন, বাট আপনি এগুলোতে ইন্টারেস্ট খুঁজে পাইছেন, ওই জিনিসটাকে, আপনার যে স্ট্রং অ্যানালিটিক্যাল মাইন্ড, এটাকে হচ্ছে আপনি এখানে কাজে লাগাবেন। এটাই হবে আপনার আনসার। আপনাকে কিন্তু একটা লজিক্যাল বিলিভেবল একটা আনসার দিতে হবে, নট যে আপনাকে কোচিং সেন্টারে যেটা শিখাই দিছে ওরকম কিন্তু না। মানে এর কতগুলো কোচিং সেন্টার আছে আনসার শিখায় যে অ্যাডমিনে অনেক পোস্ট, অ্যাডমিনে সুযোগ সুবিধা অনেক, ফরেনে বিদেশে যাওয়ার সুযোগ আছে, এসব যদি আনসার দেন একদম সুইসাইড।
মানে ওই যে ঝাঁপ দিয়ে যে সুইসাইড করলো ওইরকম সুইসাইড, তো আনসার দেওয়া যায় না। ঠিক আছে, এনি এনি কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন নিবো, তারপর আমাদের আজকের সেশন শেষ করে দেবো। থ্যাংক ইউ শাহরিয়ার। ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করলাম। নেক্সট কালকে আপনাদের ক্লাস আছে, সাব্বির ভাইয়েরই ক্লাস আছে, ম্যাথ ক্লাস, এরকম রাত 10টায়। আমি আবার আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব গ্রুপে। এবং আজকে আমি যে বইগুলো হচ্ছে আপলোড করব বা হচ্ছে ম্যাটেরিয়াল গুলো আপলোড করবো, ওগুলো আপনারা একটু দেখবেন। ক্লাস ভিডিও হচ্ছে অল্প সময়ের মধ্যে আমরা আপলোড করে ফেলবো, এটা হয়তো বা আরো 1-2 ঘন্টা লাগবে, এটা হয়তো বা আপনারা কালকে পাবেন। ম্যাটেরিয়াল গুলো হলো আমি আপলোড করে ফেলবো, আপনারা ওগুলো দেখেন। আজকের ক্লাসের এক্সাম কি পরশু? মেন কথা হলো যে আমাদের নেক্সট যেদিন ক্লাস থাকে সেদিনই পরীক্ষাটা থাকবে আর কি। যেমন আজকের ক্লাসের পরের ক্লাস হচ্ছে কিন্তু কালকেই, তার মানে আপনাদের পরীক্ষাটা কালকে। কিন্তু আমি আপনাদের পরীক্ষার লিঙ্কটা ওপেন রাখবো, কারণ আপনারা তো আজকের মধ্যেই হয়তো সব পড়ে ফেলতে পারবেন না, বা কালকের মধ্যেই সব পড়ে ফেলতে পারবেন না। আমি আপনাদের লিঙ্কটা ওপেন রাখবো, আপনারা পরীক্ষাটা দিতে থাকেন। আমি একদম 10 তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের জন্য ফ্রি লিঙ্ক গুলো ওপেন রাখবো। তাহলে আপনারা পরীক্ষা দেন, দেখবো যে আমরা পরবর্তী ক্লাসে যারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা কত পাইছেন বা কি, এগুলো হচ্ছে আমরা একটু জাজ করবো আর কি। আর আপনাদেরকে আমি যে ফ্রি ম্যাটেরিয়াল গুলো দিব, এগুলো হচ্ছে আপনারা একটু দেখেন। আন্তর্জাতিক কিন্তু অনেক বিশাল সিলেবাস, ঠিক আছে? এটা আপনারা যদি প্রপার গাইডলাইনের আন্ডারে শেষ করতে পারেন, তাহলে আপনারা দেখবেন যে আপনারা অনেক কিছু করে ফেলছেন। আর যদি আপনারা নিজেদের মতো হচ্ছে হারায় যান, তাহলে আপনি দেখবেন যে আপনি অনেক কিছু করছেন, বাট আপনি মেইন যেটা ফোকাস সেটা হারাই দিচ্ছেন। এই জিনিসটাকে ব্যালেন্স করার জন্যই হচ্ছে কিন্তু আমাদের এই কোর্সটা। তো এটা হলো যে আপনারা পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো বুঝতে পারবেন। আর আমি এখন যে ম্যাটেরিয়াল গুলো দিব, এগুলো তো পিডিএফ, এগুলো আপনাদের আর কিনতে হবে না। আর যেটা বললাম যে বইগুলো, এগুলো হলো যে আপনারা আস্তে আস্তে কিনতে পারেন। যেমন বেসিক ভিউ বইটা হয়তো বা কিনে ফেলতে পারেন, এটা হয়তো বা সবারই লাগবে, এটা তো লাগবে না এমন কোনো মানুষ নাই। আর একটা যেটা বই বললাম সেটা হয়তো বা এখন নাও কিনতে পারেন, অথবা কিনতে চাইলে কিনতেও পারেন, যাদের ইন্টারেস্ট আছে কিনে ফেলতে পারেন। এই আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। গুড নাইট। সাব্বির ভাইয়ের যে আবার বাংলাদেশ বিষয় বলে হ্যাঁ, সাব্বির ভাই আবার বাংলাদেশ বিষয় বলে ক্লাসটা নেবে, এটা আমি আপনাদেরকে জানাবো। কালকে তো ম্যাথ ক্লাস হবে, এরপর সাব্বির ভাই জানাই দিবে আপনাদেরকে যে উনি ক্লাসটা কবে নেবে। ঠিক আছে, কারণ ওই ক্লাসটা তো আলটিমেটলি হয় নাই, ওটা কিন্তু সাব্বির ভাই নেবে। ওটা আমার নেওয়ার কথা না আর কি, আমি ওই দিন জাস্ট প্রক্সি দিচ্ছি। ভাই যে হঠাৎ করে একদম ডিসকানেক্ট হয়ে যাবেন এটা তার আমরা কেউই জানতাম না। দ্যাটস আমি প্রক্সি দিচ্ছি, এটা কিন্তু সাব্বির ভাইয়ের ক্লাস, এটা উনি নেবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে। গুড নাইট, ভালো থাকবেন সবাই।